এখানে দেখেন যে কান্ট্রি ডিসপ্লে যে পেজটা আমরা বানাইছি এটা ওপেন করব, আর আমাদের ওয়ারেন্টি ডিসপ্লে যেটা আছে এটা ওপেন করব। ওয়ারেন্টি ডিসপ্লেতে যে কোড আছে টোটালটা কপি পেস্ট করব কান্ট্রি ডিসপ্লে। এখানে দেখেন যে চেঞ্জ করব কোনটা, যে এখানে ওয়ারেন্টি আছে এটা হবে কান্ট্রি। এরপর দেখেন তো আর কোনো কিছু চেঞ্জ আছে কি না। এখানে আসবে কান্ট্রি এডিট, আর একটা হবে কান্ট্রি ডিলিট। আর কিছু আছে? এখানে আছে কান্ট্রি। একসাথে কান্ট্রিগুলো মানে সিলেক্ট করে চেঞ্জ করার সিস্টেম একটা জাস্ট এক জায়গায়, তাহলে তো আমার সমস্যা। কারণ আমার যে পেজের নেম আছে, পেজের নেমের ফার্স্ট ক্যারেক্টার আমি দিয়েছি কি স্মল লেটার, কিন্তু আমার ক্লাসের নেমের ফার্স্ট ক্যারেক্টার কি আছে ক্যাপিটাল লেটার। এখন আমি যদি ফাইন্ড আউট দিয়ে কাজ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয় সব স্মল লেটার হবে অথবা সব ক্যাপিটাল লেটার হবে। তাহলে দেখেন যে ডিসপ্লে পেজ মোটামুটি কমপ্লিট, এটা কেটে দিই। এরপর আছে কি এডিট পেজ আর ডিলিট পেজ। তো এটাকে আমরা আর একটা পেজ বানাই। কান্ট্রি edit.php আর একটা পেজ বানাবো, সেটা আছে কান্ট্রি ডিলিট। ওয়ারেন্টি ডিলিট পেজটা ওপেন করি, আর আমার এখানে কান্ট্রি যে ডিলিট আছে কান্ট্রি ডিলিটটাও ওপেন করি। ওয়ারেন্টি ডিলিটে যেটা আছে এটা টোটাল কপি পেস্ট করব কান্ট্রি ডিলিটে। এখানে দেখেন যে ইনক্লুড করব কোন পেজটা country.php। এখানে ক্লাসের নেম কি হবে country. country.php। তাহলে দেখেন ডিলিটটাও কমপ্লিট, বাকি থাকলো এডিট। তাহলে কান্ট্রি এডিট, কপি পেস্ট করার জন্য যোগ্যতা লাগে, বুঝলেন? আপনি কোনটা কপি করে কোথায় দেবেন এটা যদি বুঝতে না পারেন তাহলে তো অবস্থা খারাপ। তো কপি পেস্ট করা খারাপ ঠিক আছে, কিন্তু অনেক সময় কপি পেস্ট করা লাগে। এখন এই কোডগুলো যদি আমি আবার নতুন করে করতে চাই এর উপর আবার 2টা ক্লাস চলে যাবে, কিন্তু 2টা ক্লাস আমাদের হাতে তো আর এত সময় নেই, তো এটার পিছনে আমরা আবার 2টা ক্লাস দেবো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাস্টে আপডেট কোনো কিছু আর হবে না, প্রজেক্টটা রেডি হবে না। তো তার থেকে এটা তো আমরা জানি যে আমরা সেম ওয়ারেন্টিটা তো ঠিকমতো করছি, তো সেক্ষেত্রে আমরা কান্ট্রিটা কপি পেস্ট করতে পারি। আবার দেখেন যে আমাদের যেটা সিটি আছে সিটিটা যদি আমরা ভালো মতো বুঝতে পারি তাহলে ক্যাটাগরিটাও আমরা কপি পেস্ট করতে পারবো। তারপর 2টা আছে, একটা ইউজার আর একটা আছে প্রোডাক্ট। প্রোডাক্টটা যদি আমরা করে দেখা যাচ্ছে প্রোডাক্টটা যদি ভালো মতো বুঝতে পারি তাহলে ইউজারটাও একদম ইজি ব্যাপার। তো সেক্ষেত্রে দেখেন তো একটা তো আমরা করছি, তো আর একটা তো কপি পেস্ট করতে পারি, তাই না? দেখেন আমাদের কান্ট্রির কাজগুলো কিন্তু শেষ। আমরা যদি চেক করতে চাই তাহলে এখানে যেতে পারি এন্টার দিই। ফার্স্টে যেতে পারি আমরা কান্ট্রি ইনসার্টে, এটা হচ্ছে আমাদের কান্ট্রি ইনসার্ট পেজ। আমরা এখানে লিখি
বাংলাদেশ লিখলাম, লিখে এবার সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে দেখেন ডাটা সেভ সাকসেসফুল। এখন ডাটাটা সেভ হয়েছে কিনা আমরা আউটপুট দেখব। তো দেখার জন্য আমরা কোথায় যাব, এখানে যেতে পারি, যে ডিসপ্লে পেজটা আমরা বানিয়েছি তাই না, আমাদের যেটা ছিল কান্ট্রি ডিসপ্লে পেজ। তাহলে দেখেন যে আইডি দেখাচ্ছে, বাংলাদেশ দেখাচ্ছে, পাশে এডিট বাটন আছে, ডিলিট বাটন আছে। এখন এডিট যদি করতে চাই তাহলে দেখি বাংলাদেশ, এটা বাদ দিই, ইন্ডিয়া, সাবমিট, ডাটা আপডেটেড। এবং ডাটা আপডেট হয়ে যাওয়ার পরে এটা কি ফাঁকা হওয়ার কথা ছিল না, ডাটা যদি আপডেট হয়ে যায় তাহলে এই মাঝে কি ইন্ডিয়া দেখানো দরকার ছিল, এটা তো ফাঁকা হওয়া উচিত ছিল। কিন্তু এখানে আমাদের একটা প্রবলেম আছে, সে প্রবলেমে পড়ে যায়। শুধু এই প্রবলেমটা মনে রাখেন যে আমরা যখন ডাটা আপডেট করতেছি এটা ফাঁকা হওয়ার কথা, কিন্তু ফাঁকা হচ্ছে না, আমাদের ডাটাটা কিন্তু ফর্মের মধ্যে থেকেই যাচ্ছে, এটা মনে রাখবেন। আর এরপরে একটা ডিলিট করে আসি, দেখি ডিলিট হয় কিনা। কান্ট্রি ডিলিট পেতে গেলে তো হবে না, যেতে হবে ডিসপ্লে পেতে। এখানে যদি আমরা ডিলিট বাটনে ক্লিক করি তাহলে ডাটা ডিলিটেড, এবং ডাটা ডিলিট করার পরে আর কোনো ডাটা আমাদের ডাটাবেজে নেই, মানে এই টেবিলে নেই, যার কারণে দেখেন তো ইরো দেখাচ্ছে যে ও কোনো ডাটা আর পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের ইনসার্ট পেজে যেতে হবে, ইনসার্ট পেজে যেয়ে কয়েকটা ডাটা ইনসার্ট করতে হবে। এখন দেখেন আমরা কিছু ডাটা ইনসার্ট করলাম, এই ডাটাটা আমাদের কাজে লাগবে যদি সিটি টেবিলে কাজ করতে যাই। তো সেক্ষেত্রে আমরা ডাটা ইনসার্ট করে নিলাম। এবার কান্ট্রি ডিসপ্লে পেজে যাই, দেখেন তো এই ডাটাগুলো ডিসপ্লে করতেছে। তো আমরা এর আগে কাজ করছিলাম কোন টেবিলে, ওয়ারেন্টি টেবিলে, কিন্তু আজকে আমরা ডাটা ইনসার্ট করলাম এটা হচ্ছে কান্ট্রি টেবিলে। তো আপাতত দেখেন যে যারা প্র্যাকটিস করবেন কান্ট্রি টেবিলে এরকম ডাটা ইনসার্ট করতে পারছেন কিনা, কারণ আমরা যখন সিটি টেবিল নিয়ে কাজ করবো তখন এই কান্ট্রি টেবিলে ডাটা না থাকলে কিন্তু কাজ করবে না। ফার্স্টে আমাদের কান্ট্রি টেবিলে ডাটা লাগবে। তো সেক্ষেত্রে দেখেন যে আগে আমাদের ফর্ম বানাইতে হবে। এখন ফর্ম বানাইতে হলে আগে আমাদের পেজ লাগবে। তো আমরা এখানে আগে পেজ বানাই একটা, সিটি ইনসার্ট ডট পিএইচপি, সিটি ইনসার্ট ডট পিএইচপি আমরা যে পেজটা বানাইছি এটা ওপেন করি। এখন ফার্স্টে দেখেন তো আমাদের একটা ফর্ম লাগবে, ফর্ম ছাড়া তো আমি ডাটাবেজে ডাটা সেভ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আগে আমার HTML ফর্মটা বানাইতে হবে। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, কারণ এর পরের যেটা আমি বানাবো সেটা কিন্তু কপি পেস্ট করে বানাবো। এখানে যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু জিরো।
এখন দেখেন যে কান্ট্রি নেমগুলোকে আমরা লিখে দেবো না সিলেক্ট করে দেবো? কান্ট্রি নেমটা আমাদের দিতে হবে সিলেক্ট করে। তো আমরা কোনটা ইউজ করবো সেটা হচ্ছে সিলেক্ট। একটা নেম লাগবে, নেমটা দিলাম কান্ট্রি আইডি। সিলেক্ট এটা দেখেন লাস্ট একটা HTML ফর্ম। এখানে যেগুলো আছে ফার্স্টে দেখেন ফর্ম ট্র্যাক শুরু, ফর্ম ট্র্যাক শেষ। এটা তো আমরা যতবার ফর্ম বানাচ্ছি ঠিক ততবারই লিখছি। এরপর ফিল সেট আর লিজেন ট্যাগ, এটা একটা জাস্ট আমার ডিজাইন দেওয়ার জন্য, একটা বর্ডার দেওয়ার জন্য। এরপর দেখেন যে আমার সিটি নেম একটা বিআর দিচ্ছি যে আমার বক্সটা যেন সিটি নেমের নিচে আসে। এরপর দেখেন যে ইনপুট টাইপ টেক্সট, নেম দিছি সিটি নেম, প্লেস হোল্ডার মতো লিখছি টাইপ ইউর সিটি নেম, আমার বক্সের মতো যেন ডিফল্ট এই লেখাটা থাকে। কোথায় এখন সেটা তো আপনার সিএসএস কোড করে করতে হবে, তাই না? আমি তো এখন ফর্মের মতো আপনি কিভাবে বর্ডার দেবেন বলেন? এখন আপনার যেটা ইচ্ছা আপনি এরকম বর্ডার লিখলে কি বর্ডার কাজ করবে? বর্ডার 1 দিয়ে দিলাম, এরকম লিখলে কাজ করবে? এটা তো টেবিলের ক্ষেত্রে, আমরা বর্ডার 1 লিখে এটা তো জাস্ট টেবিলের ক্ষেত্রে। এটা কি ফর্ম ট্যাগের ক্ষেত্রে ওই অ্যাট্রিবিউট লিখলে কাজ হবে? তাহলে তো আমি পিএসপিতে যে কোড শিখতেছি এই কোড আমি HTML এর মধ্যে অ্যাপ্লাই করবো, কাজ হবে না কেন? ওটাও তো কোড। অথবা আমি যে সিএসএস কোড শিখি সেই সিএসএস কোড আমি এখানে দিয়ে দেবো। আমরা লিখি না যে বর্ডার 1 পিক্সেল সলিড রেড, আমি সেই কোডটাই এখানে লিখে দিই। আমার কি রেড কালার আসবে? যেখানে যেটা লিখতে হবে সেখানে সেটাই লিখতে হবে। এটা ছাড়া উল্টা পাল্টা কিছু লিখলে কাজ হবে না। আমরা যদি ফিল সেট দিতে চাই দিতে পারি, আবার যদি মনে করি যে এখানে আমরা বর্ডার দিব, ঠিক আছে, তো আপনি একটা ক্লাস ডিক্লেয়ার করেন ক্লাস, তারপর আপনার সিএসএস কোডেতে সেই ক্লাস ধরে একটা বর্ডার দিয়ে আসেন, তাহলে তো আপনার বর্ডার আসবে। কিন্তু আপনি HTML এ বর্ডার ইকুয়াল 1 দিয়ে দিলে আর এখানে কাজ হবে না, আপনার সিএসএস কোডে বর্ডার দিতে হবে। এখানে আপনি স্টাইল দিতে পারেন। এটা কি সিএসএস কোড না? এটা কি ইনলাইন সিস্টেম না? আপনি যে স্টাইল লিখে এখানে যে সিএসএস কোড লিখবেন, এটা কোন সিস্টেম? সিএসএস কোডের ইনলাইন সিস্টেম।
যে আমি এই লাইনের মতোই কাজ করতে যাচ্ছি। আর আমি যদি এটা উপরে লিখি তাহলে ইন্টারনাল, আর যদি বাইরে লিখি সেটা হচ্ছে এক্সটার্নাল। আমি যে ক্লাস দেখালাম ওইটা আপনার ইন্টারনালও হইতে পারে, এক্সটার্নালও হতে পারে। আবার আপনি যদি মনে করেন যে আমি ইনলাইনে কাজ করবো সেটাও সম্ভব। মেন কথা আপনার সিএসএস কোড লিখতেই হবে, আপনি যে পদ্ধতি অনুসরণ করেন না কেন সিএসএস কোড ছাড়া কিছু করতে পারবেন না। এই তো করছি, এর বাইরে তো আপনার কিছু করিনি। এখানে বর্ডার দিতে হলে আপনার এগুলোতে দিতে হবে অথবা সিএসএস কোড অ্যাপ্লাই করে বর্ডার দিতে হবে। ফিল্ডসের যে বর্ডারটা হবে আমার ওই কমেন্ট ভিতরে বর্ডার দিলে কি একই রকম হবে? আলাদা পার্থক্য আমি দেখাই দিচ্ছি। এখানে দেখেন আমরা যদি পেজটা ওপেন করি, ঠিক আছে, কোন পেজটা আমাদের সিটিতে ইনসার্ট পেজ, এখানে দেখেন সিটি ইনফো একটা টেক্সট লেখা আছে না। এখন বর্ডারটা দেখেন তো কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। বর্ডারটা কি সিটির উপর থেকে শুরু হয়েছে না সিটির নিচ থেকে শুরু হয়েছে? মাঝখান থেকে শুরু হয়েছে। এখন আপনি ফর্মের মতো বর্ডার যতই দিয়ে আসেন আপনি এরকম পজিশনে নিতে পারবেন না, এরকম পজিশনে আসবে না। সিএসএস কোড দিয়ে করা যাবে, আপনার মার্জিন টপ মাইনাস পজিশনে দিলে উপর উঠলে হবে। অনেক ঝামেলা আছে। আমার যেটা করা আছে দেখেন যে বস একাডেমি, এখানে দেখেন আপনার কি মনে আছে যে এখানে যে স্লাইডারটা আছে না, স্লাইডারটা দেখেন তো মেনু বারের নিচে, তো এখানে যে স্লাইডারটা আছে মেনু বারের নিচে আছে। তো এখন এই স্লাইডারটা মেনু বারের নিচে যেতে আমার যে কত ঝামেলা করতে হয়েছে আমি তো জানি। আপনার মার্জিনের যেটা আছে মার্জিন টপ আমরা লিখি না 10 পিক্সেল, এখন মার্জিন টপ যদি আমরা 10 পিক্সেল লিখি তো আমরা জানি যে টপ থেকে নিচের দিকে 10 পিক্সেল নেমে আসে, কিন্তু আপনি ওই ভ্যালুটা মাইনাসে দেন যে মার্জিন টপ -10 পিক্সেল, তাহলে দেখেন তো আপনার যে পজিশনে আছে তার থেকে উপরে উঠে যাবে। তো আমার যে এখানে যেটা আছে সেটা ধরেন তো আমি আগে মেনু বানিয়েছি তারপরে স্লাইডার দিছি, এখন স্লাইডার তো মেনুর নিচেই আসবে, কিন্তু আমার স্লাইডারটা মেনুর নিচে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি স্লাইডার ওখানে কোড করছি মার্জিন টপ মাইনাসে ভ্যালু দিয়ে দিয়েছি, এখন স্লাইডারটা উপরে চলে গেছে। যাওয়ার পর দেখছি যে আমার মেনুটা নিচেই দেখা যায়, স্লাইডারের নিচে মেনু থাকে। আমি যে মেনুটা বানাইছি দেখেন মেনুটা তো আমার অবশ্যই স্লাইডার উপরে থাকতে হবে। এই মেনুটা যদি আপনার স্লাইডার নিচে থাকে আপনি কি দেখতে পারবেন যে এখানে মেনু আছে? তো সেক্ষেত্রে দেখেন যে আমার এখানে আর একটা কোড যোগ করা লাগছে, সেটা হচ্ছে জেড ইন্ডেক্স। এটার কাজ হচ্ছে যে আপনার কোনটার উপর আপনি কোনটা রাখতে যাচ্ছেন। আমার যেটা আমি সবার উপরে রাখতে যাচ্ছি সেটার ভ্যালু আমি বেশি দেবো, আর যেটা নিচে রাখতে যাচ্ছি সেটার ভ্যালু আমি কম দিব। নর্মালি দেখেন আপনার দুটা পেজ আছে, এরকম রাখতে পারে না, একটা পেজের উপর আর একটা পেজ আছে। এখন আপনার যদি মনে হয় যে এই পেজটা আমার উপরে রাখতে হবে এই পেজটা নিচে থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি এটার জেড ইন্ডেক্স দিবেন, ইন্ডেক্স এটার ভ্যালু দিবেন 500। এখন এটা যদি আমি 500 দিই এটার ভ্যালু আমি কত দিব? যেহেতু আমি নিচে রাখতে যাচ্ছি এটার ভ্যালু আমার দিতে হবে কম, যে 500 নিচে আপনি যাই দেন এটার ভ্যালু দেন 100, তাহলে এটা নিচে থাকবে আর যেটার ভ্যালু আছে এটা সবসময় উপরে দেখাবেন। আচ্ছা সমস্যা নেই, এক্সাম্পল অনেক আছে। এখানে যেটা আছে দেখেন সবগুলো এক লেভেলে আছে। তো এখন এটার উপর আমি যদি মাউস পয়েন্টার রাখি এটা দেখেন সবার উপর চলে আসতেছে না। যখন আমি মাউস পয়েন্টার রাখতেছি এটার ইন্ডেক্সিংটা কাজ করতেছে, যে আমি এখানে কোড দিয়ে রাখছি যে নর্মালি ইন্ডেক্সিং আছে 100, যখনই আমি এটার উপর মাউস পয়েন্টার রাখবো তখন সেটার ইন্ডেক্সিং হবে 500, তার মানে এটা সবার উপরে দেখাবে। আবার দেখেন যে আমি যখন মাউস পয়েন্টার সরাই দিচ্ছি তখন কিন্তু আবার ঠিক আছে। এরপর দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি আমার একটা চলে আসতেছে না একটা বক্স, এই বক্সের ইন্ডেক্সিং আমি তার থেকে বেশি দিয়ে রাখছি 600, যে এটার উপর আমি যখনই ক্লিক করবো আমার সবগুলো এটার উপরেই দেখাবে। দেখেন তো আমার সবার উপরে বক্সগুলো আছে না, এখন যখন আমি আবার ক্লিক করবো এটা চলে যাবে, এগুলো আসবে। এটা হচ্ছে জাস্ট ইন্ডেক্সিং।
এগুলোর প্র্যাকটিক্যালে কাজ করেন আরও অনেক কিছু শিখতে পারবেন। সিএসএসে অনেক কিছু আছে, কিন্তু আগে যেগুলো আছে এগুলো কমপ্লিট না করলে পর্দায় অ্যানিমেশন তারপরে অন্যান্য আপডেট যেগুলো আছে এগুলো কিছু বুঝবেন না। অনেক কিছু আমি শিখাই নাই সেটা না, আমি যেটা শিখাইছি আপনারা কয়জন প্র্যাকটিস করছেন বলেন? আমি যতটুকু আপনাদের দেখাইছি আমি ঠিকই দেখাইছি, আপনারা বুঝেন নাই বা বোঝার চেষ্টা করেন নাই। বোঝার চেষ্টা করলে এনাফ, আর কোনো কিছু দরকার হয় না। এখানে একটা নেম দিতে হবে। এখানে দেখেন ফর্মটা তো বানাইতে পারছেন সবাই, ফর্মটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা দেখেন। দেখেন এটা হচ্ছে ফর্ম। এই ফর্ম দিয়ে আমরা কি করবো, সিটি টেবিলে ডাটা ইনসার্ট করবো। এখন সিটি টেবিলে কলাম ছিল কয়টা? 3টা। একটা ছিল আইডি, একটা হচ্ছে সিটি নেম, আর একটা হচ্ছে কান্ট্রি আইডি। এখন সেক্ষেত্রে দেখেন তো আমাদের যেটা আইডি আছে আইডিটা তো আমরা অটো ইনক্রিমেন্ট দিয়ে রাখছি, তো আমাদের তো আইডিতে আর ডাটা ইনসার্ট করার দরকার নেই। আমরা ডাটা ইনসার্ট করবো সিটি নেম এবং কান্ট্রি আইডিতে। এখন এখানে দেখেন তো আমরা ইউজ করবো কোনটা, সিলেক্ট ট্যাগ। এখানে দেখেন তো আপনি কি আইডি দেখতে পারতেছেন না কান্ট্রি নেমগুলো দেখতে পারতেছেন? এখানে আমরা কান্ট্রির নেমগুলো দেখতেছি। আসলে কান্ট্রি নেমগুলো আমরা কোথায় পাচ্ছি, যে আমাদের যে পেজ দেখেন, যে ইনসার্টের জন্য যে পেজটা আমরা বানিয়েছি এই পেজের মধ্যে আমরা অপশন ট্যাগ লিখছি, এবং এই অপশন ট্যাগের মধ্যে আমরা যে টেক্সটটা লিখে রাখবো সেই টেক্সটটাই কিন্তু আমরা এই সিলেক্ট ট্যাগের মধ্যে দেখতে পারি। তো দেখেন যে এখানে যে আপনার কান্ট্রির নেমগুলো আছে, আপনি যদি এত কষ্ট করে এখানে কান্ট্রি নেমগুলো লিখেই দেবেন তাহলে আপনার কান্ট্রি টেবিলটা বানানোর কি দরকার ছিল? কান্ট্রি টেবিল কি বানানোর কোনো দরকার ছিল? এখানে দেখেন যে আমরা যে অপশন ট্যাগ শুরু করছি শেষ করছি এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, আফ্রিকা লিখে দিছি কিনা? দিছি তো। এখন আমার কথা যে এখানে যদি আমি কান্ট্রি নেমগুলো লিখেই দিব তাহলে আমার কান্ট্রি নামে একটা টেবিল বানালাম, ওই টেবিল কেন বানিয়েছি? আমার টেবিল বানানোর দরকার কি ছিল? এখন আমরা টেবিল বানিয়েছি জাস্ট এই কারণে যে আমাদের যে ফর্ম হবে এই ফর্মে এখানে যে আমরা কান্ট্রি নেমগুলো দেখতে পারবো, এই নেমগুলো আসবে কোথা থেকে? আমাদের ডাটাবেস থেকে। ডাটাবেসে আমরা যে কান্ট্রি নামে টেবিল করছি ওই টেবিলের আন্ডারে যতগুলো কান্ট্রির নেম থাকবে সেই নেমগুলো আসতে হবে এখানে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যখন ডাটা ইনসার্ট করব, ডাটা তো কীভাবে আনবো সেটা পরের ব্যাপার, বাট যখন আমরা ডাটা ইনসার্ট করব দেখেন পেজটা আমরা একদম ফার্স্ট ওপেন করলাম। ওপেন করার পরে এখানে একটা বক্স আছে, এখানে আমরা জাস্ট সিটির নেমগুলো লিখবো, তাই না? এখন এই সিটিটা কোন কান্ট্রির আন্ডারে, এখান থেকে আমরা শুধু সেই কান্ট্রিটা সিলেক্ট করব, এরপর ইনসার্ট বাটনে ক্লিক করব। করার পর আমাদের এই সিটিটা কোন কান্ট্রির আন্ডারে সেটা সেভ হবে এবং সিটির নেমটাও সেভ হবে। কিন্তু মেন কথা হচ্ছে যে দেখেন যে আমরা যখন ওয়ারেন্টি টেবিলে ডাটা ইনসার্ট করছিলাম তখন কিন্তু আমাদের কোনো ঝামেলা ছিল না, শুধু একটা টেক্সট বক্স নিছি, এখানে জাস্ট আমরা লিখছি, লেখার পর সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের ডাটাগুলো সেভ হয়েছে, তাই না? কিন্তু এবার সমস্যা হচ্ছে যে আমাদের এখানে আগে ডাটাগুলো দেখাইতে হবে। কোথায় দেখাবো? আমাদের সিলেক্ট ট্যাগের মধ্যে। এই ডাটাগুলো আমরা কোথা থেকে দেখাবো? কান্ট্রি টেবিল থেকে দেখাবো। এখন কান্ট্রি টেবিল থেকে যদি আমরা ডাটাগুলো দেখাতে চাই তাহলে দেখেন তো শুধু দেখাইলেই হবে না, আমি যখন যে ডাটার উপর ক্লিক করবো সেই ডাটাটা সিলেক্টেড অবস্থায়ও থাকতে হবে। দেখেন তো যে আমি শুধু ডাটাগুলো দেখালাম কিন্তু আমি বাংলাদেশে সিলেক্ট করলাম, এটাকে অটোমেটিক দেখাবে সিলেক্ট, তাহলে কি হবে? আমরা যখন যেটার উপর ক্লিক করব তখন সেটাই এরকম সিলেক্টেড অবস্থায় থাকতে হবে। তাহলে জাস্ট দুইটা জিনিস মাথায় রাখেন যে এখানে আমাদের নেমগুলো দেখাইতে হবে, দুই আমরা যখনই যেটার উপর ক্লিক করব সেটা আমাদের সিলেক্টেড অবস্থায়ও থাকতে হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আগে ডাটাগুলো দেখানোর জন্য আমাদের পিএসপির যে কোড করতে হবে সেগুলো আমরা করব। আসলে এই কোডগুলো এখন কোথায় করব? পেজ তো আমাদের দুইটা, একটা সিটি পেজ আর একটা আছে কান্ট্রি পেজ। এখন এখানে দেখেন যে সিটি পেজে আমরা কাজ করতেছি কিন্তু এখানে যে ডাটাগুলো দেখাচ্ছে এই ডাটাগুলো কোন পেজের? কান্ট্রির। এখন বলছিলাম যে কান্ট্রি রিলেটেড যত কাজ আছে সব কিছু আমাদের ডিএল এই ফোল্ডার মতো কান্ট্রি নামে যে পেজ আছে সেই পেজেই করতে হবে। তো আমরা যে এখানে ডাটাগুলো দেখাবো, দেখানোর জন্য আমাদের একটা ফাংশন বানাইতে হবে, সেই ফাংশনটাও অবশ্যই আমাদের কান্ট্রি পেজেই বানাইতে হবে।
তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের কান্ট্রি পেজটা কোথায় আছে, BAL ফোল্ডার সাইড আমাদের কান্ট্রি নামে যে পেজ আছে এই পেজটা আমরা ওপেন করি। ওপেন করার পরে দেখেন যে এখানে ডিসপ্লে ফাংশন বানানো আছে, ডিলিট ফাংশন বানানো আছে, আর একটা আছে সিলেক্ট বাই আইডি, এই ফাংশনটাও বানানো আছে, আপডেট ফাংশন বানানো আছে। এখন আমাদের একটা ফাংশন বানাইতে হবে, পাবলিক ফাংশন। দেখেন আমরা একটা ফাংশন বানাবো, যেহেতু ফাংশনটা আমরা অন্য পেজে ইউজ করবো, তো সেক্ষেত্রে অ্যাক্সেসিং মোড আমরা কী দেবো, অবশ্যই পাবলিক। দেওয়ার পরে দেখেন যে এখানে ফাংশনে তো অবশ্যই একটা নেম থাকবে, তো আমি নেম দিলাম সিলেক্ট লিস্ট। ফাংশনের নেম তো আমরা ইচ্ছা মতো দিতে পারি, তাই তো? ফাংশনের নেম আমরা ইচ্ছা মতোই দিতে পারি। তো আমি একটা ফাংশনের নেম দিলাম, ফাংশনের নেমটা আছে সিলেক্ট লিস্ট। এখন দেখেন যে এই সিলেক্ট লিস্ট ফাংশনের মাধ্যমে আমরা কী কাজটা করতে যাচ্ছি, যে আমাদের যে ফর্ম আছে এই ফর্মের মাঝে আমরা ডাটাগুলো ডিসপ্লে করতে যাচ্ছি। এখন ডিসপ্লে করতে যাচ্ছি এটা কোন টেবিল থেকে, কান্ট্রি টেবিল থেকেই তো ডাটাগুলো ডিসপ্লে করব। এখন দেখেন যে আমরা ডিসপ্লে ফাংশন যখন বানিয়েছিলাম তখন কোন কাজটা করছিলাম, ডিসপ্লে ফাংশন ফার্স্টে এসকিউএল কমান্ড ছিল, তারপরে একটা রিকোয়েস্ট বানাইছি, তারপরে হোয়াইল লুপ দিয়ে আমরা জাস্ট রোগুলো ফেস করছি, এই তো। তো আমাদের এই কাজগুলোই করতে হবে এখানে, যে আমরা একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের নেম দেবে এসকিউএল, এর মধ্যে আমাদের এসকিউএল কমান্ডটা লিখতে হবে। এখন এসকিউএল কমান্ড আবার কি লিখব, সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিল, কান্ট্রি। আমাদের কান্ট্রি টেবিলের যে নেমগুলো আছে আর আইডিগুলো আছে এই দুইটা জিনিসই তো আমাদের কাজে লাগবে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট সিলেক্ট করলাম যে সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ, আমার কান্ট্রি টেবিলে যা আছে টোটালটা যেন সিলেক্ট হয়। এরপর দেখেন তো আমাদের একটা রিকোয়েস্ট বানাইতে হবে না, কিন্তু রিকোয়েস্টটাকে আমরা ডাইরেক্ট দিতে পারবো, আমাদের রিকোয়েস্টটা সেভ করে রাখতে হবে একটা ভেরিয়েবলে। তো আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নেম হচ্ছে আর MySQLi query। এখন আমাদের একটা কানেকশন আছে না, this tends to cn, তারপরে আমাদের দিতে হবে $SQL। এখন দেখেন যে আমাদের একটা লুপ নিতে হবে, while MySQLi face array। আমরা যে ডাটাগুলো পাবো সেই ডাটাগুলো তো আমাদের ফেস করতে হবে, ফেস করার পরে যে ডাটাগুলো পাবে সেই ডাটাগুলো আমাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম যে এস, এর মতো আমরা ডাটাগুলো দেখেন এই পর্যন্ত কোনো ঝামেলা কিনা, এই পর্যন্ত যে কাজগুলো করছি এই কাজগুলো কিন্তু আমরা আগেও করছি। ডিসপ্লে পেজে দেখেন যে ডিসপ্লে করার জন্য একটা এসকিউএল কমান্ড লাগে, সেখানে আমরা লিখছি সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ। আমার কান্ট্রি টেবিলে যতগুলো কলাম আছে সবগুলো কলামই সিলেক্ট হবে। তারপরে জাস্ট একটা রিকোয়েস্ট বানাইছে MySQLi কোয়েরি, এটার মধ্যে জাস্ট কানেকশনটা দিছি আর দিছি এসকিউএল কমান্ড। তারপর আমরা একটা লুপ নিছি, কারণ কি আমাদের কান্ট্রি টেবিলে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমাদের দেখাইতে হবে। কোথায় দেখাবো, সিলেক্ট ট্যাগের মধ্যে দেখাবো। এখন দেখেন যে মোটামুটি এতটুকু কমপ্লিট হয়েছে কিনা। কোনটা এখন আমরা যে ডিক্লেয়ার করছি তাই না, এটা দেখে আপনার কি মনে হয় বলেন, অ্যারে না ভেরিয়েবল?
এস, ডলার সাইন এস। ফেস অ্যারে আমরা যেটা লিখছি এটা তো আমাদের যে অ্যারেগুলো ক্রিয়েট হবে এগুলো অ্যাসোসিয়েটেড অ্যারে হিসেবে কাজ করবে, কিন্তু আমরা যখন ডিক্লেয়ার করছি তখন তো দেখেন তো ডলার সাইন এস। ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিস্টেম কি ছিল? ফার্স্টে ডলার সাইন, তারপরে ভেরিয়েবলের একটা নেম থাকে। তো এখানে দেখেন তো আমরা অ্যারে ডিক্লেয়ার করছি না ভেরিয়েবল ডিক্লেয়ার করছি? ভেরিয়েবল। এখন দেখেন যে আমরা এখানে যে রোগুলারে ফেস করতেছি, রোগুলার ফেস করে আমরা তো ডাটা পাবো, তাই না? এখন কয়টা ডাটা পাবো? আমার টেবিলে যদি একটা রো কলাম থাকে তাহলে ডাটা পাবো একটা, আর যদি দুইটা কলাম থাকে তাহলে ডাটা পাবো কয়টা? দুইটা। এখন আমরা যে টেবিল নিয়ে কাজ করতেছি এখন তো টেবিলে কলাম আছে কয়টা? তিনটা আছে। একটা আছে আইডি, একটা আছে সিটি নেম, আর একটা আছে কান্ট্রি আইডি। তাহলে দেখেন যে আমি যখনই এটাকে রোকে ফেস করব, রোকে ফেস করে আমি কয়টা ডাটা পাবো? তিনটা। এখন তিনটা ডাটা যদি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করি তাহলে ভেরিয়েবলটা কি হিসাবে কাজ করবে? অ্যারে। আমরা যদি ভেরিয়েবলের মধ্যে একটা সিঙ্গেল ডাটা ইনসার্ট করি সেটা তো আপনার ভেরিয়েবল হিসেবেই কাজ করবে, কিন্তু আমরা জানি যে ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ডাটা ইনসার্ট করা যায় না। যখন আমরা মাল্টিপল ডাটা ইনসার্ট করবো তখন কিন্তু ওটা অ্যারে হিসেবে কাজ করে। তো দেখেন তো আমরা ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল, কিন্তু যখন এই ডাটাগুলো পাচ্ছি তখন এটা কাজ করবে অ্যারে হিসেবে। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজ করার সুবিধাতে যদি মনে করেন যে আমার কাছে অ্যারে বলে সুবিধা মনে হচ্ছে তাহলে অ্যারে বলতে পারেন, যদি মনে করেন যে না আমি ভেরিয়েবল বলবো ভেরিয়েবলই বলতে পারেন। আসলে এটা কাজটা আসলে কি অ্যারে বেস করে আর কি একটা ভেরিয়েবল মধ্যে রাখা। এটার কাজটা দেখেন যে আপনার যে টেবিলটা আছে, তাই না? এখানে যে টেবিলটা আছে আপনার যে টেবিল আছে এখানে কি আছে? আইডি, আর কাছে নেম, আর কাছে কান্ট্রি আইডি। এখন আমরা যে লুপটা ইউজ করতেছি লুপটার কাজ কি? যে একই কাজটা বারবার করবে, কতক্ষণ করবে? আমার কন্ডিশন যে পর্যন্ত পুরো থাকবে ঠিক ততবার লুপটা ঘুরবে। এখন দেখেন যে আমি এখানে একটা ফাংশন লিখছি মাইস্কুলার ফেস অ্যারে। এই ফাংশনের কাজটা আছে যে লুপটা যখন ফার্স্ট ঘুরবে তখন ফার্স্ট রোতে আসবে, আসার পরে এই রোটাকে ফেস করে রোয়ের মতো যে ডাটাগুলো পাবে সেই ডাটাগুলো এই ফাংশনের মধ্যে থাকবে, ঠিক আছে? এখন দেখা যায় লুপটা যখন ফার্স্ট ঘুরলো, ঘোরার পরে ডাটা পাইছে যে এখানে 1 আছে, এখানে ধরলাম যে ঢাকা লেখা আছে, এখানে বাংলাদেশ আছে, অথবা একটা আইডি আছে 1। এখন দেখেন যে আপনি যখন পেজটা স্টার্ট করলেন বা ওপেন করলেন তখন দেখেন যে লুপটা ঘুরবে, আসবে ফার্স্ট পজিশনে, এখানে ফার্স্ট কলামে। আসার পরে ডাটা পাইলো কয়টা? তিনটা। এখন আপনার এই ফাংশনের মধ্যে ডাটা আছে 1, আর একটা আছে ঢাকা, আর একটা আছে 1, আপনার তিনটা ডাটা আছে। এখন এই তিনটা ডাটা যদি আপনি কোনো কিছুর মাঝে সেভ না করে রাখেন তাহলে দেখেন যে লুপটা তো আবার ঘুরবে, লুপটা আবার ঘুরবে না? লুপটা আবার ঘুরলে সেই ফাংশনটা তো এখানে যে ফাংশন আছে এটা ফেস করবে কোন রোটা? দ্বিতীয় নাম্বার রোতে। এখন দ্বিতীয় নাম্বার রো ফেস করে ও আবার পরে ডাটা পাবে না? এই রোতে যদি আমার ডাটা পাই তাহলে এই ডাটাগুলো কোথায় যাবে? ফাংশনের মতো যাবে। কিন্তু আগে তো আমার ফাংশনের মতো ডাটা ছিল না, সেই ডাটাগুলো কিন্তু রিপ্লেস হয়ে যাবে। আমার আগে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো রিপ্লেস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার আগে যে ডাটাগুলো আছে ওগুলোও আমার দরকার, বা আমি পরে যে ডাটাগুলো পাচ্ছি এগুলোও আমার দরকার। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি এর ফার্স্টে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এস, আর এখানে যে অপারেটরটা দিছি এটা অপারেটর কোন অপারেটর? অ্যাসাইন অপারেটর। যে আমি এখানে যে ভ্যালুটাই পাবে সেই ভ্যালুটাই অ্যাসাইন করে দেবে কিসের মধ্যে? এই ভেরিয়েবলের মধ্যে। এখন দেখেন যে লুপ যখন ফার্স্ট বার ঘুরবে তখন এখানে আসবে, ফার্স্ট কলাম ফেস করে ও যতগুলো ডাটা পাবে সব ডাটাগুলো নিয়ে যাবে কোথায়? এস এর মধ্যে সেভ করে রাখবে। যখন লুপটা আবার ঘুরবে তখন দ্বিতীয় রোতে আসবে, দ্বিতীয় রোতে যতগুলো ডাটা পাবে সবগুলো সেভ করে রাখবে এস এর মধ্যে। এরপরে যদি আমাদের ডাটাগুলো দেখা দরকার হয় তাহলে আমরা প্রিন্ট করবো কোনটা? এস। এস এর মধ্যেই তো আমার ডাটাগুলো থাকবে, তো সেক্ষেত্রে আমি প্রিন্ট করবো কোনটা? এসটাকে তো প্রিন্ট করবো। সেই ক্ষেত্রে আপনি এটাকে অ্যারে বলতে পারেন, কোনো সমস্যা নেই। সবচাইতে বড় প্রবলেম আছে থিওরি, ঠিক আছে? আমার প্রোগ্রামের যত বই আছে C# বই পর্যন্ত আমার মুখস্থ, কিন্তু দুঃখের কথাতে আমি স্ট্রাকচারই জানি না। তো এরকম করে তো লাভ নাই। প্রোগ্রামের বই যত মুখস্থ করবেন তত লস। আমি যখন সি প্রোগ্রাম শিখছি তখন কিছু বুঝি নাই,
কিন্তু যখন জাভা প্রোগ্রাম শিখছি তখন বুঝতে পারছি যে আসলে সি প্রোগ্রামটা কী ছিল। তো আমাদের সিলেবাসটা খুবই খারাপ, যেখানে সি প্রোগ্রাম দেওয়ার কথা সেখানে দেয় না। তো যেখানে সি প্রোগ্রাম দিয়ে রাখছে তখন আমরা চিন্তা করতে পারি না যে আসলে সি প্রোগ্রাম কী দরকার। আমরা যখন পলিটেকনিকে পড়ছি, যারা পলিটেকনিকে পড়ছেন তাদের দেখবেন ফার্স্ট সেমিস্টারে সি প্রোগ্রাম দিয়ে দিছে। আর এখন তো আরও ঝামেলা, একটার মধ্যে আরেকটা সি, সি প্লাস প্লাস, জাভা এক বইতে দিয়ে দিছে। এই প্রোগ্রামগুলো কি খুবই ইজি ব্যাপার। এখন আমরা ধরেন যে ডিপ্লোমা পাস করে চলে আসার পরে আসলে বুঝতে পারছি যে সি প্রোগ্রামটা কী ছিল, ওইটা আমাদের শেখার দরকার ছিল। আমরা তখন শিখছি যে আমাদের যখন সি প্রোগ্রাম শেষ, সি প্লাস প্লাস শেষ, জাভা প্রোগ্রাম শেষ, যখন পিএইচপি শেখাচ্ছে তখন আমরা বুঝতে পারছি যে আসলে সি প্রোগ্রামটা শেখার কী দরকার ছিল। তো আমার আর একটা প্রবলেম ছিল যে আমার সময়ের কাজ সময়ে হয় না, এটাই আর কি। তো দেখেন যে এখানে আমরা এই পর্যন্ত কাজ করতে পারছি কি না সবাই, এই পর্যন্ত ক্লিয়ার। এখন এখানে যদি আমরা ডাটাগুলো দেখাইতে চাই, নর্মালি একটু চিন্তা করে দেখেন যে আমাদের এবারকার উদ্দেশ্য কি, যে আমরা ডাটা প্রিন্ট করব, কিন্তু কিসের মধ্যে, সিলেক্ট ট্যাগের মধ্যে। এর আগে যখন আমরা ডিসপ্লে পেজ নিয়ে কাজ করছি তখন তো ইচ্ছা মতো ডিসপ্লে করে দিচ্ছি আর টেবিল বানিয়ে দিচ্ছি, তাই না? কিন্তু এবার তো আমাদের একটা ট্যাগের মধ্যেও ডিসপ্লে করতে হবে। তো দেখেন যে আমার সিলেক্ট ট্যাগের মধ্যে যদি আমি এরকম টেক্সট বা আমার ডাটাগুলো দেখাইতে চাই, তাহলে এর মধ্যে কিন্তু আবার আর একটা ট্যাগ ইউজ করা লাগে। কোন ট্যাগ? অপশন ট্যাগ। এখানে দেখেন যে আমার অপশন ট্যাগটা শুরু করছি বলেই তো আমি দেখতে পাচ্ছি, তাই না? আমার যদি অপশন ট্যাগ না থাকে, দেখেন তো আমি অপশন ট্যাগটা তুলে দিই, এখানে কিছু একটা লিখে রাখি, দেখায় অপশন ট্যাগ না থাকলে আপনার এই সিলেক্ট ট্যাগের মধ্যেও কোনো ডাটা দেখতে পারবেন না। এখন সেক্ষেত্রে দেখেন যে আমরা এখন ডাটা বেস থেকে যতই ডাটাগুলো দেখায় না কেন, আমাদের অপশন ট্যাগটা লাগবে কি লাগবে না? অপশন ট্যাগটা আমাদের লাগবে। এখন সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে এখানে যেটা আছে সেটা এভাবেই থাক। আর একটা জিনিস দেখেন যে আমরা যখন ফার্স্ট পেজটা ওপেন করব তখন ডিফল্ট হিসাবে কীরকম চাচ্ছে, যে এখানে সিলেক্ট লেখাটা আমার থাকবে কি থাকবে না। আমরা চাচ্ছি যে আমার ডিফল্ট হিসেবে এরকম সিলেক্ট লেখাটা থাকবে, তারপর যদি কেউ এখানে ক্লিক করে বাকি টেক্সটগুলো দেখাবে, এবং কেউ যদি এই বাংলাদেশের উপর ক্লিক করে তাহলে বাংলাদেশটা সিলেক্টেড অবস্থায় থাকবে। এই তিনটা জিনিস চাচ্ছি তো, যে ডিফল্ট এটা থাকবে, সিলেক্ট থাকবে, যখন এখানে ক্লিক করব তখন আমার ডাটাগুলো দেখাবে, এবং এরপরে আমি যে ডাটার উপর ক্লিক করব সেই ডাটাটাও আমার সিলেক্টেড অবস্থায় থাকতে হবে। তাহলে এখানে কন্ডিশন আমাদের কয়টা? তিনটা। এখন সেক্ষেত্রে দেখেন যে আগে ডিফল্টের কাজটা করি। ডিফল্ট কোনটা? এটা তো, যে অপশন ট্যাগ শুরু, অপশন ট্যাগ শেষ, এটা ভ্যালু থাকবে 0 আর লেখা থাকবে সিলেক্ট। এটাই তো আমরা ডিফল্ট রাখতে চাচ্ছি। তো এটা আমরা কাট করে নিয়ে যাই, কোথায় নেব? আমরা যেখানে ফাংশন বানাচ্ছি, এসকিউএল কমান্ড লিখছি না, এটার আগে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবলের নেম দিলাম আইটেম, অথবা আপনাদের ইচ্ছা মতো একটা ভেরিয়েবল দিতে পারেন, সমস্যা নেই। সেকেন্ড সিঙ্গেল কোটেশন শুরু শেষ, কারণ এইচটিএমএল যে কোড আছে এটাকে আমি স্ট্রিং হিসাবে রেখে দিলাম। দেখেন সমস্যা, আমার ডিফল্ট হিসেবে দেখাইতে হবে। কি দেখাইতে হবে? এখানে যেন সিলেক্ট লেখাটা থাকে। এখন সিলেক্ট লেখাটা দেখাইতে হলে অবশ্যই আমার একটা এইচটিএমএল ট্যাগের সহযোগিতা নিতেই হবে, অপশন ট্যাগ। অপশন ট্যাগ ছাড়া আমরা সিলেক্ট ট্যাগের মতো কোনো টেক্সট দেখাইতে পারবো না। আমাদের যে অপশন ট্যাগ শুরু শেষ এইটা আমাদের লাগবে। এখন সেক্ষেত্রে দেখেন যে আমার ডিফল্ট হিসাবে আমি দেখাইতে চাচ্ছি কোনটা? সিলেক্ট। এটা যদি আমি দেখাইতে চাই তাহলে আমার একটা এইচটিএমএল কোড লাগবে, সেটা হচ্ছে যে অপশন শুরু, এর মধ্যে ভ্যালু থাকবে, এখানে লেখা থাকবে সিলেক্ট। আমার এই জিনিসটাই কিন্তু আমি ডিফল্ট হিসাবে দেখাইতে চাচ্ছি, যার কারণে আমি ওই কোডটা সেভ করে রাখলাম একটা ভেরিয়েবলের মতো। এখন কোডটা দেখান তো এইচটিএমএল কোড কিনা। এখন এইচটিএমএল কোড যদি আমরা পিএইচপির মধ্যে ইউজ করতে চাই তাহলে আমি বলছিলাম যে সবসময় স্ট্রিং হিসাবে ইউজ করা লাগে। তো সেক্ষেত্রে দেখেন যে সিঙ্গেল কোটেশন শুরু, সিঙ্গেল কোটেশন শেষ করছে। এখন আপনি যদি শুরু করতেন ডাবল কোটেশন দিয়ে তাহলে প্রবলেম কী ছিল? যে ভ্যালুর মতো দেখেন যে আপনার ডাবল কোটেশন কিন্তু আছে। তো সেক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত একটা স্ট্রিং হয়তো, আর এখান থেকে এই পর্যন্ত একটা স্ট্রিং, মাঝখানে যে 0 আছে 0-র জন্য কিন্তু 0 ধরতো। তো আমরা এত ঝামেলায় না যাই, যেহেতু ভ্যালুর মতো ডাবল কোটেশন শুরু শেষ আছেই। এটা তো অ্যাট্রিবিউট, এটা তো আর ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারবো না। পারবো? অ্যাট্রিবিউট যেটা আছে সেটা তো আমাদের মাস্ট বি দিতেই হবে, কিন্তু আমরা যে প্রোগ্রাম করতেছি সিঙ্গেল কোটেশন শুরু শেষ, এটা তো আমরা চেঞ্জ করতে পারবো। তো জাস্ট এর জন্য আমি এটাকে স্ট্রিং হিসাবে রেখে দিলাম।
এখন দেখেন যে আমার ডিফল্টভাবে দেখানোর কাজ শেষ। আরেকটা কাজ আমরা বলছিলাম যে আমাদের অপশন ট্যাগের মধ্যে দেখাইতে হবে ভ্যালুগুলা, যে আমরা এখানে যে নেমগুলো পাচ্ছি সেই নেমগুলো আমরা দেখাবো কিসের মতো, অপশন ট্যাগের মতো। দেখেন তো এখানে যে আপনি বাংলাদেশ দেখাচ্ছেন, এই বাংলাদেশটা আপনার কিসের মধ্যে আছে, অপশন ট্যাগ শুরু অপশন ট্যাগ শেষ এর মধ্যে আছে। তো আমরা ডাটাবেস থেকে যে ডাটাগুলো পাবো সেই ডাটাগুলো আমাদের এভাবেই দেখাইতে হবে যে অপশন ট্যাগ শুরু থাকবে, অপশন ট্যাগ শেষ থাকবে, এর মাঝখানে আমাদের ডাটাগুলো প্রিন্ট করে দেখাইতে হবে। কিন্তু প্রিন্ট করার আগে আমাদের একটা কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন? যে দেখেন যে এখানে আমরা যেটা ক্লিক করতেছি সেটা সিলেক্টেড আছে না। দেখেন তো আমরা বাংলাদেশ যদি বাদ দিই, জাপানের উপর ক্লিক করলাম, তাহলে জাপানটা সিলেক্টেড আছে কিনা, জাপানটা সিলেক্টেড আছে। আমরা চাচ্ছি যে আমরা যখন যেটার উপর ক্লিক করব তখন সেটা যেন এরকম সিলেক্টেড থাকে, আর এরকম সিলেক্টেড রাখার জন্যই আমরা একটা কন্ডিশন দিব। এর মধ্যে একটা স্টেটমেন্ট নেই, ইফ। চলে যাচ্ছেন? একটু দাঁড়ান 5 মিনিট খালেক ভাই। এখন দেখেন যে এখানে আমি দিলাম আইডি। এই আইডিটা আমি কোথা থেকে পাচ্ছি? আমার ডাটা বেজের আইডি, কান্ট্রি টেবিলের যে আইডিগুলো আছে সেই আইডিগুলো আমি এখানে পাচ্ছি। ইকুয়াল ইকুয়াল $, দিস চেঞ্জ টু আইডি। দেখেন এই লাইনটা বুঝতে পারেন কিনা? এখানে আমি একটা কন্ডিশন দিছি। কি দিছি? কোনটা? আইটেম। আইটেমটা তো আমি লিখিনি, লিস্ট করলাম না। আচ্ছা সমস্যা নেই। এখানে দেখেন যে আমি একটা কন্ডিশন দিছি। তো কন্ডিশনটা কি দিছি? এখানে লিখছি এস আইডি। এই এস আইডিটা আমি কোথা থেকে পাচ্ছি? ডাটাবেস থেকে যে আইডিটা পাচ্ছি সেই আইডিটাই তো হচ্ছে আমার এস আইডি। এখন এরপর দেখেন যে ইকুয়াল ইকুয়াল টেন্স টু আইডি। এখন টেন্স টু আইডি বলতে আবার কি বুঝি? এই আইডিটা আমরা কোথা থেকে পাচ্ছি? এখানে দেখেন যে আমরা যে কন্ডিশনটা দিচ্ছি, এই কন্ডিশনটা আমরা কেন দিচ্ছি? যে আমরা যখন যেটার উপর ক্লিক করব সেটা যখন সিলেক্টেড থাকে। এখন দেখেন যে আমি যদি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম বাংলাদেশ, তাহলে এখান থেকে সেন্ড হবে কি? বাংলাদেশ সেন্ড হবে না, বাংলাদেশের আইডিটা সেন্ড হবে, বাংলাদেশের আইডিটা সেন্ড হবে। কারণ কি দেখেন যে আমরা যখন অপশন ট্যাগ ইউজ করি, তখন অপশনের মধ্যে যে টেক্সট থাকে এই টেক্সটটা কখনো সেন্ড হয় না, সেন্ড হয় আপনার ভ্যালুর মধ্যে যে আইডি থাকবে সেই আইডিটা। এখন নর্মালি দেখেন যে আমি যে বাংলাদেশটা সিলেক্ট করতেছি এখান থেকে সেন্ড হবে কত? বাংলাদেশের যে আইডি আছে আইডিটা। এবং তার আগে দেখেন যে আপনি যে এখানে বাংলাদেশ পাচ্ছেন, এই বাংলাদেশটা কোথা থেকে পাচ্ছেন? ডাটাবেস থেকে। এখন ডাটাবেস থেকে যদি আমরা বাংলাদেশ পাই, $s আইডি, আইডির মধ্যে আমার কি আছে? বাংলাদেশের আইডিটা আছে, আর $s নেম, এর মধ্যে আমার বাংলাদেশের নেমটা আছে, যে বাংলাদেশ লেখাটা টেক্সট আছে এর মধ্যে, আর আইডিটা আছে এর মধ্যে। এখন দেখেন যে আমি যদি এখানে এরকম রাখি যে পেজটা বানাইছি, পেজ আমি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফ্রিকা দেখতেছি, কিন্তু আমি এই ডাটাগুলো আনছি কোথা থেকে? ডাটাবেস থেকে। এখন যদি আমি ডাটাবেস থেকে নেমগুলো নিয়ে আসি, তার সাথে আমার আইডিগুলো আসবে কিনা? আইডিগুলো তো অবশ্যই আসবে। এখন দেখেন যে আমার যে অপশন ট্যাগটা আমি ইউজ করতেছি এর মধ্যে যদি আমার এটা থাকে $নেম, এই নেম মানে তো আমার বাংলাদেশ, আর ভ্যালুর মধ্যে যদি আমার এটা থাকে, যে এখানে যে ভ্যালু আছে এই ভ্যালুর মধ্যে আমি রাখলাম আইডি। এবার যদি আমি বাংলাদেশ সিলেক্ট করি তাহলে ভ্যালু সেন্ড হবে কত? বাংলাদেশের ডাটাবেসে যে আইডি আছে সেই আইডিটাই তো সেন্ড হবে। এখন দেখেন যে এখানে আমি সেন্ড করলাম, ধরলাম যে 1, আমি বাংলাদেশ সিলেক্ট করছি, বাংলাদেশ সিলেক্ট করলাম, এখান থেকে ভ্যালু সেন্ড হয়েছে 1। এখন দেখেন যে আপনি যেখানে ফাংশন বানাচ্ছেন সেখানে কন্ডিশন কি দিয়েছেন?
$sign ID s ID equal this tends to ID। এখন আপনি এখান থেকে ফর্ম থেকে যে আইডিটা সেন্ড করতেছেন সেই আইডিটাই তো আপনার এর মধ্যে থাকবে, তাই না? এখন দেখেন যে এর মধ্যে যদি আপনার 1 থাকে তাহলে এর মধ্যে আপনার কি থাকবে? সেই 1 তো আপনার এটার মধ্যেই আছে, আছে না? এখন এখানে যদি আপনার 1 আসে তাহলে কন্ডিশনটা কি ট্রু হইছে না ফলস হইছে? যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার সেই বাংলাদেশ লেখাটা সিলেক্টেড অবস্থায় রাখতে হবে না? বাংলাদেশ লেখাটা তো আমার সিলেক্টেড অবস্থায় রাখতে হবে, রাখতে হবে কিনা তাই বলেন। যে কেউ যদি বাংলাদেশের উপর ক্লিক করে তাহলে আমার আইডি সেন্ড হচ্ছে 1, যদি 1 সেন্ড হয় তাহলে এখানে আমরা কন্ডিশন দিছি যে আমার এর মধ্যে যে আইডি আছে সেই আইডির সাথে যদি মিলে, এখন দেখেন যে এর মধ্যে যদি 1 থাকে এটার মধ্যে 1, তাহলে কন্ডিশনটা ট্রু। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে তো ওইটা আমার সিলেক্ট করে দেখাতেই হবে, কারণ কেউ বাংলাদেশের উপর ক্লিক করতেছে বাংলাদেশটাকে সিলেক্ট করার জন্যই তো করতেছে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা এবার সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য কী করবো? ভ্যালু হিসাবে কি আমরা 0 দেখাবো? ভ্যালু হিসাবে আমরা দেখাবো কোনটা? যে $sign s ID আইডি যেটা থাকবে সেটাই তো ভ্যালু হবে। আর এখানে সিলেক্ট লেখা দেখাবো না বাংলাদেশ লেখা দেখাবো? যদি বাংলাদেশের উপর ক্লিক করে তাহলে আমার বাংলাদেশ সিলেক্ট করে দেখাইতে হবে না? এখন সেই বাংলাদেশটা আমার কিসের মধ্যে আছে? আইডির মধ্যে বাংলাদেশ থাকে না নেমের মধ্যে বাংলাদেশ? তাহলে আমার নেমের মধ্যে আছে বাংলাদেশ। এখন দেখেন তো আমি আইডিটাও দেখাচ্ছি নেমটাও দেখাচ্ছি, কিন্তু এটা কি সিলেক্ট করছি? সিলেক্টেড অবস্থায় আছে। তো আমাকে জাস্ট এখানে লিখে দিতে হবে যে সিলেক্টেড, সিলেক্টেড। দেখেন এই লাইনটা সমস্যা কিনা? যদি কেউ কোনোটার উপর ক্লিক করে তাহলে তো ওইটা আমাকে সিলেক্ট করে দেখাইতেই হবে। এখানে দেখেন যে আমরা যদি ফর্মে যাই, কেউ যদি বাংলাদেশের উপর ক্লিক করে তাহলে বাংলাদেশটা আমার সিলেক্টেড অবস্থায় রাখতে হবে না? সিলেক্টেড অবস্থায় রাখতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশ দিয়ে যখন ইনসার্ট বাটনে ক্লিক করলেন তখন বাংলাদেশ চেঞ্জ হয়ে সিলেক্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সমস্যা না? তো আপনি যখনই যেটা ক্লিক করবেন আপনার সেটাই সিলেক্টেড অবস্থায় থাকতে হবে। তো যার জন্য দেখেন যে আমরা এই কাজটা করছি যে যখন আমরা যেটার উপর ক্লিক করব সেটা সিলেক্টেড অবস্থায় থাকবে। এখন মেন কথা হচ্ছে যে আমি যদি সিলেক্ট না করি কিন্তু এটাকে ক্লিক করলে আমার বাকি ডাটাগুলো দেখাইতে হবে না? আমি একটা সিলেক্ট করছি বা সিলেক্ট করলাম না, যখন আমি অ্যারোতে ক্লিক করবো তখন আমার বাকি কি যে ডাটাগুলো আছে এগুলো দেখানো লাগবে কিনা? বাকি ডাটাগুলো তো আমাকে অবশ্যই দেখাইতে হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমার কন্ডিশনটা কি সবসময় ট্রু হবে? আমি যদি এখানে বাংলাদেশের উপর ক্লিক করি তাহলে আমার কন্ডিশনটা ট্রু আছে, আর কন্ডিশনটা ট্রু আছে বলে ইন্ডিয়াটা সিলেক্টেড অবস্থায় আছে। আর যদি আমি অ্যারোতে ক্লিক করি তাহলে কি আমার কন্ডিশন ট্রু আছে? আমি যদি অ্যারোতে ক্লিক করি তাহলে কি এখান থেকে কোনো আইডি সেন্ড হবে? আইডি তো সেন্ড হবে না। তো সেক্ষেত্রে আমার এই কন্ডিশনটা কি ট্রু হবে? এখানে ধরেন যে আপনার আসলো 0, এখন ডাটাবেসে কোথাও কি 0 আছে? তো সেক্ষেত্রে কন্ডিশনটা কি হবে? ফলস। যদি ফলস হয় তাহলে আমার ডাটাগুলো তো দেখানো লাগবে। ফলস হলে আমার ডাটাগুলো তো দেখানো লাগবে। তো এখানে যেটা আছে এটাই কপি করেন, শুধু চেঞ্জ করে দেবেন যে এখানে যে সিলেক্টেড লেখা আছে এইটা থাকবে না, কারণ ও যখন ডাটার উপর ক্লিক করবে তখন আমি সেই ডাটাটা সিলেক্টেড করে দেখাবো। আর যদি ডাটার উপর ক্লিক না করে অ্যারোতে ক্লিক করে তাহলে তো কোনো আইডি সেন্ড হবে না। আর যদি আইডি সেন্ড না হয় তাহলে তো কোনো ডাটা আমার নির্দিষ্টভাবে সিলেক্ট করে দেখানোর দরকার নেই। তো সেক্ষেত্রে আমি সবগুলো ডাটাই দেখাই দেবো। দেখেন যে আপনি যদি অ্যারোতে ক্লিক করেন তাহলে কি আমি নির্দিষ্ট একটা ডাটা দেখাচ্ছি না সবগুলোই দেখা দিচ্ছি? আপনি যখন অ্যারোতে ক্লিক করবেন সবগুলো ডাটাই দেখতে পারতেছেন, কিন্তু যখন বাংলাদেশে ক্লিক করতেছেন তখন শুধু বাংলাদেশটাই সিলেক্টেড হচ্ছে। এখন দেখেন যে এই পর্যন্ত যদি কমপ্লিট হয় তাহলে যে হোয়াইল লুপ আছে এই লুপের যেখানে শেষ করছেন, হোয়াইল লুপ কোথায় শেষ করছে এখানে ক্লিক করুন, দেখেন যে শেষ এটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা ডট। ডট আমরা কেন দিছি? যে আগে যেটা আছে এটা তো আমাদের ডিফল্ট থাকতে হবে, সিলেক্ট আমাদের ডিফল্ট থাকতে হবে না? আমাদের সিলেক্ট যেটা আছে এটা তো ভেরিয়েবলের মতো লোডই আছে। ডট মানে কি? আগে যেটা আছে ওটার সাথে আরও যোগ হবে, ওটা কখনো রিপ্লেস হবে না। আমার আগে যেটা আছে ওটা যদি রিপ্লেস হয়ে যায় তাহলে পরে যখন আমি এরকম আবার সিলেক্ট করব এটা কিন্তু আর আসবে না। আমি যদি ওইটা না দিই তাহলে দেখবেন যে এখানে এই সিলেক্ট লেখাটা আসবে না, আপনার লাস্ট যে ডাটা আছে সেই ডাটাটাই কিন্তু এখানে সিলেক্টেড অবস্থায় থাকবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যখন যেটাই ক্লিক করবো সেটা
সিলেক্টেড হবে এবং অ্যারোতে ক্লিক করলে আমার সেই সিলেক্ট ডাটাটাও আসতে হবে। এবং আমি যখন পেজের একদম ফার্স্টে যাব আমার ডিফল্ট হিসাবে ওই সিলেক্টেড লেখাটাও থাকতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন তো এখানে কিন্তু আইটেম আছে ডট ইকুয়াল, ডটটা কেউ বাদ দেন না। ডট বাদ দিলে কিন্তু আপনার আসবে না তা না, আসবে কিন্তু আপনার যে লাস্ট যে ডাটাটা আছে ওটা সবসময় সিলেক্টেড অবস্থায় থাকবে। এরপর দেখেন যে আপনার যে এখানে হোয়াইল লুপটা শেষ করছেন, সেকেন্ড ব্র্যাকেট শেষ করছেন না, এরপরে রিটার্ন করবেন। জাস্ট রিটার্ন কি রিটার্ন করবেন, আপনার যে ডলার সাইন আইটেম আছে আইটেমটা। দেখেন এই পর্যন্ত লেখা কমপ্লিট হয়েছে কিনা, বুঝতে পারেন না তাই তো? লেখা কমপ্লিট কিন্তু বলেন না। আচ্ছা দেখেন কে বুঝেন নাই বলেন। কি বোঝেন না সেটা তো জিজ্ঞাসা করতেছি। এখানে ডট, এখন দেখেন যে আপনার ডিফল্ট হিসাবে এটা থাকতে হবে কিনা। আপনি চাচ্ছেন যে আপনি যখন পেজটা ওপেন করবেন তখন এখানে বাংলাদেশ লেখা থাকবে না, আপনার সিলেক্ট লেখাটা থাকবে ডিফল্ট। এখন ডিফল্ট যদি আপনি সিলেক্ট রাখতে চান তাহলে দেখেন যে ওই সিলেক্ট আমরা সেভ করে রাখছি কিসের মধ্যে। হ্যাঁ, আমরা পেজটা যখনই ওপেন করব তখন সিলেক্ট লেখা থাকবে। এবং কখন সিলেক্ট লেখা থাকবে, আমরা যখন ইনসার্ট বাটনে ক্লিক করব, তার মানে কি এখান থেকে ডাটা সেন্ড হয়েছে। ডাটা দেখেন তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম অথবা ইন্ডিয়া সিলেক্ট করলাম, করার পর আমি সাবমিট বাটনে ক্লিক করে বসে থাকলাম, তাহলে কি আমার কি এরকম বাংলাদেশ কি সিলেক্টেড অবস্থায় থাকবে? আমার এখানে অটোমেটিক চলে আসতে হবে সিলেক্ট লেখাটা। তো আমরা যে ডটটা দিচ্ছি এই ডটটা যদি আমরা না দিই তাহলে আমরা যতই সাবমিট বাটনে ক্লিক করে বসে থাকি না কেন, আপনি যেটা সিলেক্ট করছেন ওইটা সিলেক্টেড অবস্থায় থাকবে। আপনার এইটা চেঞ্জ হয়ে কখনো সিলেক্ট লেখাটা আসবে না। তো আমরা জাস্ট চাচ্ছি যে আমরা একটা ভেরিয়েবল নিছিলাম আইটেম, এর মধ্যে আমাদের ডিফল্ট হিসাবে যোগ করে রাখছি কোনটা, একটা স্ট্রিং রাখছি না, স্ট্রিং রাখছি কিনা, একটা স্ট্রিং। স্ট্রিংটা কি অপশন ট্যাগ শুরু অপশন ট্যাগ শেষ, এর মাঝে আমাদের সিলেক্ট নামে একটা টেক্সট আছে। তো টোটালটাকে আমরা একটা স্ট্রিং হিসেবে সেভ করে রাখছি কিসের মতো, আইটেমের মতো। এখন দেখেন যে আমি যদি কোনো কিছুতে ক্লিক করে থাকি তাহলে আমার সেই ডাটাটাই লোড আছে, কিসের মধ্যে লোড আছে, আইটেম নামক ভেরিয়েবলের মধ্যে কিন্তু সেই ডাটাটা লোড হচ্ছে। এখন আমার তো আগে একটা ডাটা ছিল, না, এখন সিলেক্ট নামে আগের যে ডাটাটা আমার ছিল আমি কি সেটা রিপ্লেস করে দেবো? আমি যদি রিপ্লেস করে দিই কিন্তু আমি যখন সাবমিট বাটনে ক্লিক করবো তারপর তো আমার আবার সিলেক্টটা দেখাইতে হবে না। এখানে দেখেন যে আমি প্রাথমিক অবস্থায় যদি পেজটা ওপেন করি তাহলে এখানে আমার সিলেক্ট লেখাটা থাকবে। এখানে সিলেক্ট আমি কেটে দিছিলাম। এখন দেখেন আমি যখন পেজটা ওপেন করতেছি তখন এখানে আমার কি আছে, সিলেক্ট আছে। তো এইভাবে সিলেক্ট দেখানোর জন্য আমরা সিলেক্টটাকে কী করছিলাম, আইটেমের মতো লোড করে নিয়েছিলাম। এখন দেখেন যে যখনই আমরা সিলেক্টটাকে চেঞ্জ করে বাংলাদেশ সিলেক্ট করতেছি তখন কি সিলেক্ট লেখাটা আছে? এখন দেখেন যে যখনই আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করতেছি বা বাংলাদেশের উপর ক্লিক করতেছি তখন দেখেন তো আমাদের সেই কন্ডিশনটা ট্রু হচ্ছে না ফলস হচ্ছে। আমরা যে কন্ডিশনটা দিচ্ছি আমরা ওখান থেকে যদি একটা ডাটা সিলেক্ট করি তাহলে কন্ডিশনটা অবশ্যই ট্রু। এখন যদি কন্ডিশন ট্রু হয় তাহলে দেখেন যে অপশন ভ্যালু এখানে সিলেক্টেড অবস্থায় থাকবে। তো সেক্ষেত্রে এখানে কি সিলেক্ট লেখাটা থাকবে, ওই টেক্সটটা কি থাকবে? দেখেন তো এটা কি থাকবে? এই অপশনটা একটা আমার আছে, কিসের মধ্যে আছে,
এই আইটেম নামক ভেরিয়েবলের মধ্যেই আছে। এখন দেখেন যে আমি যদি আগে যেটা আছে এখানে যদি ডট না দিয়ে শুধু ইকুয়াল দিয়ে রাখি, তার মানে কি যে আমার যখন ফার্স্ট থেকে চেক হইতে হইতে আসবে তখন দেখবে যে আইটেমের মধ্যে আমার এটা লোড আছে, কিন্তু যখনই এখানে আসবে কন্ডিশনটা ট্রু হলেই দেখবেন যে আগে যে ডাটাটা আপনার আইটেমের মধ্যে আছে ওইটা রিপ্লেস হয়ে পরে যে ডাটা আছে এটা সেভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে যখনই আমরা সাবমিট বাটনে ক্লিক করব তখন কিন্তু আর এই সিলেক্ট লেখাটা দেখাবে না, আমাদের যে ডাটাটা সিলেক্টেড অবস্থায় আছে ওইটাই থাকবে। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা যখন ক্লিক করব বা সাবমিট বাটনে ক্লিক করব তখন ওইটা চেঞ্জ হয়ে আমার এখানে ডিফল্ট সিলেক্ট লেখাটা চলে আসবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের এখানে একটা ডট দিতে হবে যে আমার আগে যে স্ট্রিং আছে সেটা ওটার মতো থাকবে এবং তার সাথে এই স্ট্রিংটা যোগ হবে। এখন আমার যদি কোনোটা সিলেক্টেড থাকে তাহলে সেটা দেখাবে, আর যদি সিলেক্টেড না থাকে তাহলে আগে যে ডাটা আছে সেটাই দেখাবে। জাস্ট এই জন্য আমরা ডট ইউজ করছি। সিলেক্ট থেকে যদি ইনসার্ট দিই তাহলে কি সিলেক্ট যাবে না? সিলেক্ট যেটা আছে লেখা বাই ডিফল্ট, বাই ডিফল্ট আপনার লেখা আছে কোনটা? সিলেক্ট। এখন সিলেক্টের ভ্যালু আছে কত? 0। 0 কই কখনো ডাটাবেসে সেন্ড হয়? 0 তো সেন্ড হবে না। এখন দেখেন যে আপনি এর মধ্যে তখন দুইটা ডাটা আসবে আইটেমের মধ্যে আপনি যদি দুইটা ডাটা আসে তা আপনার আগে ডাটা কাজ করে না পরে ডাটা কাজ করে? আপনার সবসময় আপডেট ডাটা কাজ করে। এখন এর মধ্যে আমাদের স্ট্রিং আছে কয়টা? দুইটা, একটা আছে অপশন। এখন যখনই আমরা সিলেক্ট করতেছি বা এটার উপর ক্লিক করতেছি তখন কন্ডিশনটা ট্রু আসছে না। এখন কন্ডিশন ট্রু হলে তো আমার আগে যেটা আছে ওটা তো আর কোনো কাজ করবে না, আমার কন্ডিশন ট্রু হলে যেটা আছে সেই ডাটাটাই তো আমার কাজ করবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমি যখন এটা সিলেক্ট করতেছি এটার যে আইডি আছে সেই আইডি অনুযায়ী সেন্ড হচ্ছে। এখানে যদি আমরা ডটটা না দিই তাহলে কিন্তু আমরা ওই ডিফল্ট হিসাবে সিলেক্ট লেখাটাও দেখতে পারবো না, আবার সাবমিট বাটনে ক্লিক করলেও সিলেক্টটাও আসবে না। আচ্ছা সমস্যা নেই, আমরা ডট না দিয়েও চেক করে দেখবো যে আসলে সমস্যাটা কী হয়। আপাতত আগে ডট দেন, তারপরে ডট না দিয়েও চেক করে দেখব। এখন দেখেন যে আমাদের ফাংশনটা রেডি। আমরা যে সিলেক্ট লিস্ট নামে একটা ফাংশন করছি, ফাংশনটার কাজ কমপ্লিট। এখন এটা যদি কমপ্লিট হয় তাহলে দেখেন যে এই ফাংশনটা আমরা ইউজ করবো কোন পেজে? আমাদের সিটি ইনসার্ট ডট পিএসপি যে পেজ আছে সেই পেজে। এখন দেখেন তো এখানে তো আমরা HTML কোড লিখে রাখছিলাম, সিলেক্ট বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, জাপান। এগুলো কি আমার এখন আর দরকার আছে? আমি তো এগুলো ডাটাবেস থেকে দেখাবো, তাই তো? তো সেক্ষেত্রে আমার এই অপশনটাকে দরকার নাই। আমার শুধু লাগবে যে সিলেক্ট ট্যাগ শুরু, সিলেক্ট ট্যাগ শেষ, এর মাঝে আমি একটা পিএসপি স্ট্রাকচার নিব। নেওয়ার পরে আমরা যে ফাংশনটা বানিয়েছি এই ফাংশনটা জাস্ট কল করে দেব। এখন সেক্ষেত্রে দেখেন যে আমরা জাস্ট এখানে একটা পিএসপি স্ট্রাকচার নিতে পারি যে পিএসপি শুরু শেষ। এখন ফার্স্টে আমাদের কোন কাজ করতে হবে? এখন তো আমরা কোন পেজে আছি? এখন সিটি ইনসার্ট ডট পিএসপি পেজে আছি তো, কিন্তু আমরা কোন পেজের ফাংশনটা ইউজ করতে যাচ্ছি? কান্ট্রি ডট পিএসপি। এখন আমরা যে পেজের ফাংশনটা ইউজ করতে চাই সেই পেজটাকে আগে আমাদের ইনক্লুড করতে হয়। তাহলে আমরা ইনক্লুড করব কোনটা? ইনক্লুড ওয়ান্স। কোন পেজটাকে ইনক্লুড করব? কান্ট্রি ডট পিএইচপি। এখন দেখেন যে আমরা যে কান্ট্রি যে ক্লাস আছে এই ক্লাসের মধ্যে যে ফাংশনগুলো আছে সেগুলোতে ইউজ করব। এখন কোনো ক্লাসের ফাংশন যদি আমরা ইউজ করতে চাই তাহলে ফার্স্ট আমাদের কী বানানো লাগে? অবজেক্ট। এখানে দেখেন যে আমার কান্ট্রি ক্লাসের মধ্যে যে ফাংশন আছে সিলেক্ট বাই লিস্ট, এই ফাংশনটাই তো আমরা ইউজ করতে যাচ্ছি। এখন এই ক্লাসের মধ্যে যে ফাংশন আছে সেটা যদি ইউজ করতে চাই তাহলে এই ক্লাসের একটা অবজেক্ট বানাইতে হয়। তো অবজেক্টটা আমরা এখানে বানাবো। কি অবজেক্ট বানাবো? এই অবজেক্টের নেম দিলাম সি। নিউ। কোন ক্লাসের অবজেক্ট বানাচ্ছি? কান্ট্রি। অবজেক্ট বানানো শেষ। এবার আমরা কল করব। কোনটাকে কল করব? আমাদের যে ফাংশনটা বানাইছি সেই ফাংশনটা কল করব। সিলেক্ট লিস্ট। ফাংশনটা কল করা শেষ। এখন মেন কথা আছে যে সিলেক্ট ট্যাগের মধ্যে আমরা ফাংশনের মধ্যে যে ডাটাগুলো পাবো সেই ডাটাগুলো দেখবো না, আমাদের সেই ডাটাগুলো তো দেখাইতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের একটা কমান্ড লিখতে হবে না, প্রিন্ট। প্রিন্ট না লিখলে কি আমরা কোনো কিছু দেখতে পারি? আমাদের ফাংশনের মধ্যে যে ডাটা আছে সেই ডাটাগুলো আমরা দেখাচ্ছি সিলেক্ট ট্যাগ শুরু, সিলেক্ট ট্যাগ শেষ এর মধ্যে। বাট আমরা যদি সেই ডাটাগুলো দেখাইতে চাই তাহলে আমাদের প্রিন্টে একটা কমান্ড লিখতে হয়। তো আমরা এখানে লিখতে পারি প্রিন্ট, কাজ শেষ।
আপনি যদি সিটিটা বুঝতে পারেন তাহলে আপনার যে প্রোডাক্ট আছে, ইউজার আছে, তারপর আরেকটা টেবিল আছে না ক্যাটাগরি, এই টেবিলগুলো একদম ইজি ব্যাপার যদি কান্ট্রিটা বুঝতে পারেন। দেখেন এই পর্যন্ত কমপ্লিট কিনা, শহরে পর্যন্ত লেখা কমপ্লিট। যদি কমপ্লিট হয় তাহলে এবার ইনসার্টে যান, একটা রিলোড দেন, দেওয়ার পরে দেখেন এখানে সিলেক্ট লেখাটা আছে কিনা। সিলেক্ট লেখার পরে এখানে আপনার ডাটাগুলো আসার দরকার ছিল বাট আসে নাই। আচ্ছা দেখি তো আগে আমাদের কান্ট্রি টেবিলে ডাটা আছে কিনা। কান্ট্রি টেবিলে ডাটা আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফ্রিকা সব কিছুই আছে। সেক্ষেত্রে দেখেন তো আগে এখানে যাই, লিখছি সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি COUNTRY। কোনটা? এখানে যেটা আছে সেটাই লিখছি, জাস্ট সিলেক্টেড বাদে। এখানে দেখেন তো সিলেক্টেড লেখা আছে, কারণ কি আমি যখন যেটার উপর ক্লিক করব তখন সেটা আমার সিলেক্টেড অবস্থায় দেখাবে, কিন্তু আমি যখন অ্যারোতে ক্লিক করব তখন আমার সবগুলো ডাটা দেখানো লাগবে না। তো জাস্ট সেই জন্যই আমাদের এই কাজটা করা। এখানে ডট দেন নাই, দেখেন শিওর। আচ্ছা সমস্যা নেই। সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি, আগে দেখেন টেবিলের নেম কি দিয়েছি, কান্ট্রি COUNTRY। আচ্ছা দেখি countries, this tends to SQL, MySQL is added. Select list from country. সমস্যা এখানে বানানোটা করে দিয়ে দিয়েছি। এবার দেখেন আমার সব ডাটাগুলো আছে। এখন আমি যেটা ক্লিক করতে দেখেন সেটা সিলেক্টেড অবস্থায় আছে।
কিন্তু এবার যদি আমি ডটটা না দিই, দেখেন এখানে যে ডট আছে ডটটা আমি দিলাম না, শুধু ইকুয়াল দিই, এবার সেভ দিই, আমার লাস্ট যে ডাটা আছে দেখেন তো শুধু লাস্ট ডাটাটাই দেখাচ্ছে, তার মানে আমার আগের ডাটাগুলো কিন্তু বারবার রিপ্লেস হয়ে যাচ্ছে। যদি আমরা ডট না দিই তাহলে দেখেন তো আমার যে লাস্ট ডাটা আছে শুধু সেই লাস্ট ডাটাটাই দেখাবে। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা যদি ডটটা না দিই আমাদের আগের যে ডাটাগুলো আছে এগুলো বারবার রিপ্লেস হয়ে যাবে। তো ডটটা আমাদের মাস্ট বি দিতেই হবে, যে আগের যে ডাটা আছে ওটা থাকবে, ওটার সাথে পরের ডাটাগুলো যোগ হবে। তো সেক্ষেত্রে দেখেন যে এবার যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের কিন্তু সব ডাটাগুলোই আছে এবং যেটার উপর ক্লিক করতেছি সেটা সিলেক্টেড অবস্থাও থাকতেছে। আচ্ছা দেখেন যে প্রবলেম হয়েছে কার কার? আপনার কি সিনট্যাক্স ছিল দেখায়? আর সামনে এ পাশে তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে তো আর নেম লিখলে চলবে, এখানে তো আমাদের লিখতে হবে সিটি নেম, যেহেতু কলামে দেখেন তো নেমটা কি আছে সিটি নেম, তাহলে এখানে আমাদের নেম লিখতে চলবে না, এটা আমরা লিখবো সিটি নেম আর এখানে কান্ট্রি আইডি। এখন দেখেন যে এই সিটি নেমের মধ্যে আমি কোন নেমটা দেবো, ভেরিয়েবল নেম নামক যে ভেরিয়েবল আছে এর মধ্যে যে ডাটাটা আসবে সেটাই তো ইনসার্ট করে দেবো। দেওয়ার পরে এখন আমার নতুন আর একটা কলাম যোগ হয়েছে না কান্ট্রি আইডি, তাহলে এর পাশে আমি একটা কমা দিব, দেওয়ার পরে কান্ট্রি আইডির জন্য আমি আবার ডাবল কোটেশন শুরু শেষ করে দুইটা ডট দেবো, দেওয়ার পরে $sign দিস টেন্স টু কী লিখবো বলেন কান্ট্রি আইডি। কারণ দেখেন তো আমরা কান্ট্রি আইডি নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না, এই কান্ট্রি আইডি এই ভেরিয়েবলের মধ্যে আমাদের আইডিগুলো লোড হবে এবং সেই আইডিগুলোই আমরা ডাটাতে ইনসার্ট করব। তো সেই ক্ষেত্রে দেখেন যে এরপরে যদি ডাটা ইনসার্ট করতে পারে রিটার্ন করবে ট্রু, যদি না পারে ফলস। আর কিন্তু আমাদের এখানে কোনো কাজ নেই, আমাদের শুধু চেঞ্জ করতে হবে এসকিউএল যেটা আছে এটা, যে আমরা লিখলাম ইনসার্ট ইনটু, তারপর কোন টেবিলে ডাটা ইনসার্ট করব সিটি টেবিল। এখন সিটি টেবিলে আমাদের ফার্স্ট যে কলাম নেম আছে সেই কলামের নেম কি সিটি নেম, যার কারণে আমরা লিখলাম সিটি নেম, তারপর আর একটা কলাম আছে সেটার নেম আছে কান্ট্রি আইডি। এরপর দেখেন যে ভ্যালু হিসাবে আমরা কি দেবো, যে আমাদের যে নেম নামক ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের মধ্যে যেটা থাকবে সেটা থাকবে সিটি নেমের মধ্যে, আর কান্ট্রি আইডি নামক যে ভেরিয়েবল আছে এর মধ্যে যে ডাটা আসবে সেটা থাকবে কান্ট্রি আইডি নামক কলাম। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যে কান্ট্রি আইডিটা লিখছি এটার আগে দেখেন তো সিঙ্গেল কোটেশন শুরু শেষ আছে, কারণ কি আমরা কান্ট্রি আইডির মধ্যে 1 2 3 4 এইগুলো লোড করব, আমরা তো বার ক্যারেক্টার কি কোনো কিছু লোড করব, স্ট্রিং কি লোড করব। কান্ট্রি আইডিতে বাংলাদেশ সিলেক্ট করবে কিন্তু সেন্ড হবে কি বাংলাদেশের আইডিটা, আমরা তো শুধু সেই আইডিটাই সেভ করব। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি তো কিন্তু এখানে সিঙ্গেল কোটেশন শুরু শেষ করিনি, কিন্তু তার আগেটা দেখেন যে আমি কিন্তু শুরু শেষ করছি সিঙ্গেল কোটেশন, কারণ কি যে আমাদের নেমটা কিন্তু ছিল ভার ক্যারেক্টার স্ট্রিং ছিল, যার কারণে আমাদের অবশ্যই সিঙ্গেল কোটেশন শুরু শেষ করা লাগছে। কিন্তু আমাদের যে কান্ট্রি আইডি আছে এখানে দেখেন যে এটা তো আর স্ট্রিং না, এটা হচ্ছে ইন্টিজার টাইপ, তো এখানে আমি সিঙ্গেল কোটেশন শুরু শেষ করিনি। ডাবল কোটেশন দেওয়া জাস্ট একটাই উদ্দেশ্য যে আমার আগে যেটা আছে এটা যেন স্ট্রিং হিসাবে কাজ করে, ভেরিয়েবলটা যেন ভেরিয়েবল হিসেবে কাজ করে এবং পরে যা আছে এটা যেন স্ট্রিং হিসাবে কাজ করে। কোথায় এর আগেটা তো আমরা কান্ট্রি টেবিলে কাজ করছিলাম, এর আগে তো আমরা সিটি টেবিলে কাজ করিনি। এই পেজে দেখেন তো এই পেজে কিন্তু এটা এই নেমটা আসছে তো আমার তো ভেরিয়েবল, দেখেন ভেরিয়েবলের নেম আমি কি দিচ্ছি নেম, আমি যদি ওখানে নেম দিতে চাই তাহলে এখানে আমাকে আবার লিখতে হবে সিটি নেম, তাহলে এখানে আমি সিটি নেম দিতে পারবো কারণ এটা তো আমার ভেরিয়েবলের নেমটা, ঠিক আছে। তো দেখেন তো আমি যদি সিটি নেম দিই তাহলে আমার যতগুলো ফাংশন আছে সব জায়গায় আবার চেঞ্জ করা লাগবে, আমি এত কাজ করতে যাচ্ছি না, আমার যেটা নেম আছে নেম থাকলেই চলবে। আমি জাস্ট এখানে নেম দিয়ে রাখলাম কারণ ভেরিয়েবলের নেমটা তো আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি, এটা তো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার যে টেবিল আছে টেবিলের কলাম নেম,
আপনি টেবিল বানানোর সময় যে কলাম নেম দিয়ে আসবেন এখানে সেই নেমটাই দিতে হবে, কিন্তু ভেরিয়েবলটা আমরা যেটা লিখবো সেটাই হবে। আমরা যদি মনে করি এখানে নেম না লিখে আমার নেম লিখে আমি সেটা নেমটা দিয়ে কাজ করব, সেটাও করা সম্ভব। দেখেন এই পর্যন্ত কমপ্লিট কিনা, ইনসার্টটা কমপ্লিট করতে পারছেন? এটা তো আমরা কপি করে নিয়ে আসলাম, এটাকে আমরা লিখছি, আমরা শুধু চেঞ্জ করছি যে উপরে এখানে কান্ট্রি ছিল এটা সিটি করছি, এখানে এই ভেরিয়েবলটা ছিল না এটা অ্যাড করছি, করার পরে এখানে শুধু এসকিউএলটা একটু চেঞ্জ করে দিছে। এখন সেক্ষেত্রে নতুন করে লিখতে গেলে তো আমার এখানেই সময় চলে যাবে আবার 1 ঘন্টা। এই পর্যন্ত যদি কমপ্লিট হয় দেখেন তো শুধু এখানে চেঞ্জ করছে, আর বাকি যে 4টা লাইন আছে এই লাইনগুলো কিন্তু আমার চেঞ্জ করার কোনো দরকার নেই। এরপর দেখেন তো আমাদের ডিসপ্লে যেটা আছে, ডিসপ্লের এখানে দেখা যায় সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি, কিন্তু এবার তো আমরা ডিসপ্লে করবো কোন পেজ থেকে বা কোন টেবিল থেকে, সিটি টেবিল থেকে, তো সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে সিটি। এখন দেখেন যে সিটি টেবিলে আমার কলাম আছে কয়টা, 3টা, কিন্তু এখানে আমরা কয়টা কলামের কাজ নিয়ে করছি, মানে কয়টা কলাম নিয়ে কাজ করছি, 2টা কলাম, তো সেক্ষেত্রে আমার আরেকটা কলাম এখানে বাড়বে। আর এটা তো আর শুধু নেম হবে না, কি হবে, সিটি নেম, কারণ আমাদের ডাটাবেজের কলামে এই নেমটা দেওয়া আছে সিটি নেম, আর এটা দেওয়া আছে কান্ট্রি আইডি। এখানে কি হবে, এটা হবে কান্ট্রি আইডি। দেখো ডিসপ্লে ফাংশনের কাজ শেষ, আমি এখানে শুধু লিখলাম সিটি, আর আমার সিটি টেবিলে কয়টা কলাম আছে, একটা কলাম বেশি আছে, যার কারণে আমি শুধু সেই কলামটাই লিখে দিলাম। দেখেন এইটুকু লিখতে পারছেন কিনা, দেখেন ডিসপ্লেটা যদি কমপ্লিট হয় এরপর আমরা দেখতে পারি ডিলেটে শুধু চেঞ্জ করতে হবে এক জায়গায়, সেটা হচ্ছে কান্ট্রি যেটা আছে, কান্ট্রিটাকে আমরা করে দেবো জাস্ট সিটি। আর কোথাও কোনো চেঞ্জ আছে, আর কোথাও কোনো চেঞ্জ করার দরকার নাই। তারপরে সিলেক্ট বাই আইডি, এখানে কি হবে, কান্ট্রি জায়গায় শুধু লিখব সিটি। এরপরে কি করব, যেহেতু কলাম একটা বাড়বে তো সেই ক্ষেত্রে দেখেন তো এখানে লিখতে পারি country ID equal country ID, আর এটা হবে city name। দেখেন সিলেক্ট বাই আইডি যে ফাংশন আছে এই ফাংশনটাও কিন্তু আমাদের কাজে লাগবে, আজকেই লাগবে, তো এটা আমরা একবার এডিট করে নিই। যদি এটা চেঞ্জ করে এরপরে দেখেন তো কি আছে, আপডেট আছে। তো এখন আপডেট দেখেন আমি কি শুধু একটা কলাম আপডেট করব না এবার দুটোও আপডেট করতে পারি। যেহেতু আমার 2টা কলাম আছে, কান্ট্রি ধরেন যে আমি লিখছি ঢাকা দেওয়ার পরে বাংলাদেশ দিয়ে ইনসার্ট করছি, করার পর আমি দেখছি যে ঢাকাটা বাংলাদেশের মধ্যে না, এটা অন্য কোনো দেশে আছে, তো সেই ক্ষেত্রে আমার কান্ট্রির নেমটাও কি এডিট করা লাগতে পারে কি না, আমার কান্ট্রি নেমটাও এডিট করা লাগতে পারে। তো সেক্ষেত্রে দেখেন তো এখানে আমি কি শুধু কি নেমটা এডিট করব না কান্ট্রিটাও এডিট করতে হবে, আমার কান্ট্রিটাও এডিট করতে হবে। তো সেক্ষেত্রে এখানে লিখতে হবে সিটি নেম ইকুয়াল নেম, এরপর দিবেন কমা, দেওয়ার পরে যে কান্ট্রি আইডি ইকুয়াল
ডাবল কোটেশন শুরু শেষ, $sign this tends to কি হবে কান্ট্রি আইডি। দেখেন এগুলো কমপ্লিট, যেগুলো আছে জাস্ট এখানে একটু চেঞ্জ করতে হবে। ডিসপ্লে ফাংশনটা দেখি, যেমন যে নেমটা আছে, যে অবজেক্ট টেন্স টু নেম ইকুয়াল টু অ্যাজ ভেরিয়েবল অ্যাজ সিটি নেম, এটা কি যে আমরা ফর্মের ভিতরে যে সিটি নেমটা দিয়েছিলাম ওই নেমটা, আমার ডাটার ভিতরে যে কলাম আছে সেই কলাম নেম। লাস্টে দেখেন তো এটা কাজ হয়েছে কিনা, এটা কমপ্লিট হলে আমরা কাজ করি। এখন একসাথে দেখেন তো আপনার সবগুলো ফাংশনগুলো কিন্তু রেডি। এই ফাংশনগুলো আমরা এখন কাজ না করলেও আমাদের আপডেট ফাংশন লাগবে, সিলেক্ট বাই আইডি যখন ডিসপ্লে পেজ বানাতে যাবে তখনই লাগবে, তারপর দেখেন ডিসপ্লে ফাংশনটাও লাগবে, ডিলিট করতে হলে ডিলিট ফাংশনটাও লাগবে। এখন সবগুলো ফাংশন আমাদের একবারে রেডি। দেখেন তো আগে এইটা রেডি হয়েছে কিনা, সিলেক্ট লিস্ট। এখানে শুধু চেঞ্জ করেন এক জায়গায়, সেটা হচ্ছে কান্ট্রির জায়গায় সিটি লেখেন, আর এখানে যে নেম লেখা আছে এর সাথে শুধু সিটি যোগ করেন, যে সিটি নেম। এটা যদি আপনার ডাটাবেজে যদি এখানে দেওয়া থাকে সিটি নেম তাহলে, আর যদি আপনার ডাটাবেজে এখানে নেম থাকে তাহলে আপনার এখানেও হবে নেম।
সেক্ষেত্রে দেখেন যে আমাদের ইনসার্ট ফাংশন তো মোটামুটি কমপ্লিট। ইনসার্ট ফাংশন একদম ফার্স্টে আছে না, ইনসার্ট ফাংশন তো এটা। তো দেখেন যে আমরা যদি ডাটা ইনসার্ট করতে চাই তাহলে আমাদের এই ইনসার্ট ফাংশনে তো কল করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের সিটি ইনসার্ট পেতে আমরা দিতে পারি। এখন ডাটা ইনসার্টের জন্য আমার পিএসপির যত কোড করতে হবে সেই কোডগুলো আমরা কোথায় করব, উপরে এর আগে যেভাবে কাজ করছি সেম। এখন দেখেন যে আমি যে দুইটা পেজ নিয়ে কাজ করব, এটা কোন পেজ, cd.php, এটা কোন জায়গায় আছে, ডাল এর ফোল্ডার মধ্যেই আছে, ডিএল এই ফোল্ডার মধ্যে আছে। সেক্ষেত্রে দেখেন যে ওই পেজের মধ্যে যে ফাংশন আছে এই ফাংশনগুলো আমরা ইউজ করতে যাচ্ছি। তো ফার্স্টে আগে ওই পেজটাকে আমাদের ইনক্লুড করতে হবে, তাহলে তারপরে এই পেজের যে ক্লাস আছে এই ক্লাসের একটা অবজেক্ট বানাতে হবে। তাহলে দেখেন তো এখানে আমরা আসি, ইনক্লুড ওয়ান্স cd.php, এরপর একটা অবজেক্ট বানাবো। অবজেক্টের নেম কি দেবো, সি। এখন দেখেন যে সি নামে আমার একটা অবজেক্ট আমি নিচে বানাইছি না, নিচে দেখেন যে সি নামে একটা অবজেক্ট বানাইছি। এখন একই পেজে একই নামে দুইটা অবজেক্ট হলে তো কাজ করবে না। তো সেই ক্ষেত্রে এর পরে আমরা একটা টি দিতে পারি, তাহলে তারা এক হইল না। এবার আমরা ইকুয়াল নিউ কোন ক্লাসের বানাচ্ছি, সিটি ক্লাসের। তো দেখেন যে এবার আমাদের চেক করতে হবে না যে ও সাবমিট বাটনে ক্লিক করছে কিনা। যদি সাবমিট বাটনে ক্লিক না করে থাকে তাহলে কি আমার ডাটা ইনসার্ট করার দরকার আছে? তো আমরা জাস্ট চেক করবো যে ইফ সেট হবে $_ পোস্ট, সাবমিট বাটনে কি নেম দিছি, BTN। তো আমরা এখানে দেখবো BTN, যদি BTN বাটনে ক্লিক করে তাহলে আমরা একটা কিছু করব। এখন দেখেন যে ও যদি সাবমিট বাটনে ক্লিক করে থাকে তাহলে এই ফর্ম থেকে ডাটা সেন্ড হবে না, এখান থেকে তো ডাটা সেন্ড হবে, কি সেন্ড হবে, নেম সেন্ড হবে আর আছে আইডি। এখন এখান থেকে যে ডাটা সেন্ড আছে সেই ডাটা তো আমাদের রিসিভ করতে হবে, রিসিভ করে আমাদের যে দুটো ভেরিয়েবল ছিল ভেরিয়েবলের মধ্যে লোড করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমরা কি করব, যে আমাদের যে ভেরিয়েবল ছিল সেই ভেরিয়েবল এর নেমটা দিব। নেম কি ছিল, নেম। এর মধ্যে আমরা কি ইনসার্ট করব, $_ পোস্ট, এখানে নেম দিছি কি, সিটি নেম। তাহলে আমাদের ওখানে লিখতে হবে সিটি নেম। এরপর দেখেন আমার আর একটা ডাটা সেন্ড হবে না, সেটা হচ্ছে কি কান্ট্রি আইডি। তাহলে সেই কান্ট্রি আইডিটা রিসিভ করে আমি রাখবো কিসের মতো, কান্ট্রি আইডি নামক একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছিলাম এটার মধ্যেই রাখবো। তাহলে এখানে লিখবো কান্ট্রি আইডি। এখন দেখেন যে আমাদের ফাংশনটাকে কল করতে হবে না, যে ইনসার্ট যে ফাংশনটা আমরা বানাইছি। তো আমরা লিখলাম সিটি টেন্স টু, ফাংশনের নেম কি দিয়েছিলাম, ইনসার্ট। এখন যদি ডাটা ইনসার্ট করতে পারে তাহলে আমরা একটা মেসেজ দেব, কি মেসেজ দেব, যে প্রিন্ট ডাটা সেভড, জাস্ট একটা মেসেজ দেব। আর যদি এরর হয়, যদি ডাটা সেভ না হয় তাহলে ইলসে যাবে। ইলসে গেলে তো একটা এরর হয়েছে, এরর কিসের মধ্যে আছে, সিটি টেন্স টু এরর নামক একটা ভেরিয়েবল ছিল না আমাদের, এরর। খুব বেশি কঠিন কাজ। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কাজ করাতে প্রাথমিক অবস্থায় খুব কঠিন মনে হবে, কিন্তু এটা যদি আপনি বুঝতে পারেন পরে তো দেখবেন যে এটার মতো ইজি কোনো কিছু নেই। আপনি একটা পেজ বানাইতে পারলে হয়, ওই একটা পেজ কপি করে কত পেজ বানানো যাবে, কিন্তু আপনাকে বুঝতে হবে। এখানে তো ইউরো নিয়ে ঘাটলে যে ইউরো পড়ে আছে। আমি তখন প্রাথমিক অবস্থায় কাজ করছিলাম, আমার অনেক ইউরো ছিল। এখন যেরকম কাজ করতে করতে ধরেন যে এখন কোন না মানে কোন ধরনের ইউরো হইলে কোথায় কি ভুল করতে পারেন ওটা মেসেজ দেখে এখন বলতে পারে যে অমুক নাম্বার লাইনে আপনি এই ভুলটা করছেন। তো এগুলো নিয়ে আপনাদের ঘাটতে হবে, ইউরো আসবে এটাই শিওর, কারণ আপনি এখনও শিখতেছেন। যদি আপনি এক্সপার্ট হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আর ইউরো আসবে না। আপনার যেহেতু ইউরো আসতেছে আপনি এখনও শিখতেছেন, তো ইউরো দেখে যদি ভয় পেয়ে কাজ করে ছেড়ে দেন
তো সেক্ষেত্রে কিন্তু আর কাজ শেখা হবে না। আর আমি কিন্তু আপনাদের অনেক প্রবলেমগুলো এখনই বলে দিচ্ছি, কারণ আমি বাস্তবে কাজ করতে যে আমার যতগুলো প্রবলেম হয়েছিল আমি কিন্তু সবগুলো প্রবলেম আপনাদের ক্লাসে দেখাই দিই বা বলে দিই যে এই ধরনের প্রবলেম হতে পারে। আমার এমন দিনও আছে যে আমি একটা কাজ 7 দিন ধরে কাটছি, কিন্তু একটা ডটে ভুল ছিল অথবা একটা ব্র্যাকেটে ভুল ছিল। সেই প্রবলেমটা কিন্তু আপনাদের আগে থেকে বলে দিচ্ছি যে এরকম মেসেজ আসলে ডটে সমস্যা আছে বা ডট দিতে হবে। দেখেন এই পর্যন্ত কমপ্লিট হয় কিনা। এই পর্যন্ত যদি কমপ্লিট হয় তাহলে পেজটা এবার রিলোড দেন। একটা লাইন এখনো কমপ্লিট হয়নি। যদি এগুলো কমপ্লিট হয় তাহলে সেভ দেন। দেওয়ার পর এবার পেজে আসি, একটা রিলোড দেন। দেওয়ার পরে দেখেন যে এখানে লিখি ঢাকা। ঠিক আছে, ঢাকাটা এখন বাংলাদেশে দিবেন না বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে দিবেন? আপাতত বাংলাদেশ দিই। দেওয়ার পরে এবার ইনসার্ট বাটনে ক্লিক করি, তাহলে দেখেন যে একটা মেসেজ দিচ্ছে আননোন কলাম কান্ট্রি আইডি। আমি এখানে যে কলামের নেমটা দিচ্ছি এই নামে আমার ডাটাবেজে কলাম আছে কিনা আগে দেখতে হবে। তো এখানে দেখেন যে আমি লিখছি কান্ট্রি COUNTRY আইডি, সিটা বড় হাতের আছে, আইটাও বড় হাতের। তো এখানে তো ঠিকই দিচ্ছে। এখানে দেখেন যে আরটা দেয়নি, কিন্তু বানানটা দেখেন COUNTRY, আমার আরটা মিস হচ্ছে যার কোনো ইরো দিচ্ছে। এখানে দেখেন যে আপনাদের মনে হয় আজকে কারোর এরকম একটা মেসেজ আসছিল আননোন কলাম আসছিল। যদি এরকম মেসেজ আসে তাহলে বুঝবেন যে আপনি যে কলামের নেমটা লিখছেন এই নামে কোনো কলাম আপনার টেবিলে নেই। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কলামের নেমটা ভুল থাকবে, এটা একটু চেক করে নেন। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের যেটা সিটি আছে এখানে যায় আমি লিখছি TRY কান্ট্রি আইডি। এবার ঠিক আছে, আবার রিলোড দিই। আমি ঢাকা লিখলাম, এখানে সিলেক্ট করলাম বাংলাদেশ। এবার যদি ইনসার্টে ক্লিক করি তাহলে দেখেন দেখাচ্ছে ডাটা সেভ। এখন ডাটা সেভ হয়েছে কিনা, আমরা কি ডিসপ্লে পেজ বানাইছি? ডিসপ্লে পেজটা কিন্তু আমরা বানাইনি। তো সেক্ষেত্রে আমরা সিটি টেবিলে যাই, যাওয়ার পর দেখেন যে আমার ID 1, তারপরে সিটি নেমের এটার আইডি হচ্ছে ঢাকা, কান্ট্রি আইডি হচ্ছে 2। এখন আমরা যদি আরও ডাটা ইনসার্ট করি, যশোর দিই, এটা ইন্ডিয়ার মতো দিয়ে দিই, সেভ হয়েছে। এরপর একটা লেগে খুলনা, এটা জাপানের মধ্যে আপাতত। এখন দেখেন যে আপনি যখনই সাবমিট বাটনে ক্লিক করতেছেন এখানে আপনার সিলেক্টটা ডিফল্ট আসতেছে কিনা। ডিফল্ট কিন্তু আপনার সিলেক্টটা চলে আসতেছে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা ডাটা ইনসার্ট করতে পারি কিনা। ডাটা তো ইনসার্ট করতে পারছি, কিন্তু গতদিন আমি বলছিলাম যে একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা আজকে সলভ করি। সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু নাও লিখি, না লিখে সাবমিট করলেও ডাটা ইনসার্ট নেয়, কিন্তু এখন নেবে না। কেন নেবে না? যে এখানে আমাদের একটা রিলেশন করা ছিল না, এখানে আমাদের একটা রিলেশন করা ছিল কোনটার সাথে? সিটি টেবিলের কান্ট্রি আইডি ফিল্ডের সাথে কান্ট্রি টেবিলের আইডির একটা রিলেশন করা ছিল। যার কারণে আপনি যতক্ষণ না এখান থেকে সিলেক্ট করবেন ততক্ষণ আপনি যত ট্রাই করেন ডাটা ইনসার্ট হবে না। আপনাকে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট মাস্ট বি করতেই হবে। যদি এটা করেন তাহলে আপনার ডাটা সেভ হবে। এখন সেক্ষেত্রে দেখেন যে আমাদের তো কান্ট্রি নামে একটা টেবিল ছিল, তাই না? আমাদের সেই কান্ট্রির
ইনসার্ট পেজে যাই, কান্ট্রি ইনসার্ট পেজ। এখানে দেখেন তো আমরা যদি কোনো কিছু না লিখে সাবমিট বাটনে ক্লিক করে ডাটা সেভ সাকসেসফুল। এখন 5 বার ক্লিক করলাম, এরপর যদি ডাটা পেজে যাই অথবা আমাদের ডিসপ্লে পেজ তো আছেই, সেক্ষেত্রে আমরা আমাদের ডিসপ্লে পেজে যাই। কোনটা? কান্ট্রি ডিসপ্লে পেজ। এখন দেখেন তো এই জায়গায় সব ফাঁকা ইনসার্ট হয়েছে না? তো আমরা কান্ট্রি টেবিলে একটু কাজ করব, সেটা হচ্ছে কান্ট্রির যে ইনসার্ট পেজ আমরা বানাইছি, কান্ট্রি ইনসার্ট, এখানে যান কান্ট্রি ইনসার্ট পেজ। তো এখানে দেখেন যে আপনি যতবার কোনো কিছু না লিখে সাবমিট বাটনে ক্লিক করতেছেন ততবার আপনার ফাঁকা আছে কোনটা? এই ইনপুট ট্যাগটাই তো ফাঁকা থাকতেছে। এখন ইনপুট ট্যাগটা যদি ফাঁকা থাকে তাহলে এখান থেকে ফাঁকা সেন্ড হচ্ছে। যদি ফাঁকা সেন্ড হয় তাহলে সেই ফাঁকাটা থাকতেছে কিসের মধ্যে? এই নেম নামক ভেরিয়েবলের মধ্যেই ফাঁকা থাকতেছে। তো এখন যদি আমরা এখানে একটা কন্ডিশন দিই, উপরে জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ERR, এটার ভ্যালু দিলাম 0। আমি একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলে জাস্ট নেম দিছি ERR, এটার একটা ডিফল্ট ভ্যালু দিছি কত? 0। এখন দেখেন আমি একটা এর নিচে একটা স্টেটমেন্ট দেব যে ইফ যদি W টেন্ডস টু নেম, যদি ভেরিয়েবলটা কি থাকে? ফাঁকা থাকে, তাহলে আমরা ডাটাবেসে ডাটা সেভ করব। যদি ভেরিয়েবল ফাঁকা থাকে তাহলে তো আমার ডাটাবেসে সেভ করার কোনো কিছু নেই, কিন্তু ভেরিয়েবলের মধ্যে যদি কান্ট্রির যে কোনো একটা নেম থাকে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থাকে, তাহলেই শুধু আমরা সেভ করব। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা ইফ দিয়ে চেক করলাম যে ভেরিয়েবলটা আসলে ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে তাহলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না উপরে ERR, এটাকে বলবো প্লাস প্লাস। তাহলে কি হবে? যে যখনই ভেরিয়েবলটা ফাঁকা পাবে, নেম নামক যে ভেরিয়েবল আছে এটা যখনই ফাঁকা পাবে তখন এই ERR এর মান কত হবে? 0-র সাথে 1 যোগ হবে, তার মানে এটার মান হবে 1। আর যদি ও কিছু একটা ফাঁকা দেয় তাহলে ওই বক্সের পাশে আমার একটা মেসেজ দিতে হবে না, প্লিজ টাইপ ইউর নেম বা টাইপ ইউর কান্ট্রি নেম, এরকম একটা মেসেজ আমরা দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে দেখেন যে উপরে আমরা আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, নেম দিলাম ইনেম, যে আমরা যে মেসেজটা দিব সেই মেসেজটা সেভ করে রাখবো এই ভেরিয়েবলের মাঝে। এখন দেখেন যে আমরা একটা মেসেজ দিব, কি মেসেজ দেব? টাইপ ইউর কান্ট্রি নেম। যে ও যখনই ফাঁকা লিখে সাবমিট বাটনে ক্লিক করবে তখন মাস্ট বি, আমরা এটা ইরোর প্লাস প্লাস করে দিলাম। এখন ইরোর প্লাস প্লাসটা কেন করছে? জাস্ট আমাদের কন্ডিশনের সুবিধার্থে। এখানে দেখেন যে আমরা যে একটা ভেরিয়েবল নিচ্ছি না, ERR ইকুয়াল মান দিছি কত? 0, আর এটাকে আমরা শুধু প্লাস প্লাস করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কন্ডিশনের সুবিধার্থে। এখন দেখেন যে কেউ যদি এখানে কোনো কিছু না লিখেই সাবমিট বাটনে ক্লিক করে, যদি আমাদের কান্ট্রি ডিসপ্লে পেজ হবে না, ইনসার্ট পেজ, আনএক্সপেক্টেড 1, এটা আবার কোথা থেকে আসলো? ও এখন দেখেন আপনার যে কান্ট্রি আছে, এখন আপনার যে ইরোর মেসেজটা, যে কেউ যদি কোনো কিছু না লিখে সাবমিট বাটনে ক্লিক করে, সেই মেসেজটা আপনি একটা মেসেজ দেখাবেন। মেসেজটা কোথায় দেখাবেন? এর পাশে দেখাবেন। মেন কথা হচ্ছে যে ও যদি এখানে কোনো কিছু না লিখে সাবমিট বাটনে ক্লিক করে তাহলে এখান থেকে সেন্ড হবে কি? ফাঁকা। এখন সেই ফাঁকাটা থাকবে কিসের মধ্যে? অবশ্যই নেম নামক এই ভেরিয়েবলের মধ্যেই ফাঁকাটা আসবে, কারণ ওখান থেকে ইউজার যে ডাটাটা পাঠাচ্ছে সেটাই তো আমরা নেমের মধ্যে লোড করে নিচ্ছি। তো যদি ও ফাঁকা পাঠায় তাহলে ফাঁকাটা আছে নেমের মধ্যে। আর এখানে জাস্ট দুইটা ভেরিয়েবল, এটা আমাদের সুবিধার্থে আমরা সেভ করে নিচ্ছি যে একটা ইরোর মেসেজ আমরা দেখাবো। কোথায় দেখাবো? এর পাশে। কিন্তু আমরা যদি ইরোর ম্যাচটা এখানেই দেখা দিই তাহলে ইরোর ম্যাচটা দেখাবে কিন্তু এর উপরে, যার কারণে আমরা একটা ভেরিয়েবল নিলাম যে ইরোর ম্যাসেজটা আমাদের যেখানে খুশি আমরা দেখাইতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমি চেক করলাম যে নেমটা ফাঁকা আছে কিনা। আপনি যদি কোনো কিছু না লিখে এখানে সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে নেমের মধ্যে অবশ্যই ফাঁকা থাকবে। যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই এই কন্ডিশনটা ট্রু হবে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ERR হবে প্লাস প্লাস। আপনার ERR এই ভেরিয়েবলের ডিফল্ট মান আমরা কি দিছি? 0। তাহলে যদি আপনি ফাঁকা দিয়ে ইনসার্ট বাটনে ক্লিক করেন তাহলে ওইটার মান চেঞ্জ হয়ে হবে কত? 1। 0-র সাথে 1 যোগ হবে তাহলে 1। আর তখন নেম নামক একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং লোড হবে। সেই স্ট্রিংটা কি?
টাইপ ইওর কান্ট্রি নেম। এখন মেন কথা হচ্ছে যে ও যখন ফাঁকা দিচ্ছে তখন আমরা মেসেজটা দিব, কিন্তু ও যদি ফাঁকা না দেয় তাহলে তো আমার ডাটাবেসে ডাটাটা সেভ করতে হবে। তাহলে দেখেন যে নিচে আমরা আর একটা স্টেটমেন্ট দিতে পারি যে ইফ $ERR ইকুয়াল 0, যদি ERR এটার মান যদি চেঞ্জ না হয় তাহলে কি ও ফাঁকা দিছে? এখানে দেখেন যে ও যখনই এখানে কোনো কিছু না লিখে সাবমিট বাটনে ক্লিক করবে তো তার মানে কি ও ফাঁকা রেখে সাবমিট বাটনে ক্লিক করতেছে। আর যদি ও ফাঁকা রেখে সাবমিট বাটনে ক্লিক করে তাহলে তো ERR প্লাস প্লাস এটার মান চেঞ্জ হয়ে যাবে কত 1 হবে। আর যদি এটার মান চেঞ্জ হয়ে 1 না হয় তার মানে কি ও অবশ্যই কিছু একটা লিখেই দিয়েছে। যদি লিখে না দেয় তাহলে দেখেন তো এটার ডিফল্ট মান কত আছে 0, এটার ডিফল্ট মান আছে 0। যদি ও এখানে কোনো কিছু না লিখে সাবমিট বাটনে ক্লিক করে তাহলে এটা ফাঁকা যাবে। আর যদি ফাঁকা যায় তাহলে এটার মান চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে হবে কত 1। এখন দেখেন তো আমি যে কন্ডিশনটা দিছি এই কন্ডিশনটা কখন ট্রু হবে? যদি ও এখানে বাংলাদেশ অথবা ইন্ডিয়া পাকিস্তান যাই হোক একটা কিছু লিখে সাবমিট বাটনে ক্লিক করে তাহলে দেখেন তো এই কন্ডিশনটা ট্রু হবে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা কি করব, ডাটাগুলো আমাদের ইনসার্টও করে দিতে হবে। দেখেন কোনো সমস্যা? জাস্ট এতটুকু দেখবেন যে এখানে আমরা দুটো ভেরিয়েবল নিয়েছি, এই ভেরিয়েবলটা যে আমাদের নিতেই হবে এমন কোনো কথা নেই। এই দুটো ভেরিয়েবল নিয়েছে জাস্ট আমাদের সুবিধার্থে। এক হচ্ছে যে ইনক্রিমেন্ট করে আমাদের কন্ডিশনগুলো আমি দিব, আর একটা হচ্ছে ইউরোর মেসেজ দেব। যেরকম আমি এখানে দেখাচ্ছি না টাইপ ইউর কান্ট্রি নেম, তো সেক্ষেত্রে দেখেন যে তারপর আমি চেক করছি নেম নামক ভেরিয়েবল। এখন দেখেন যে ইউজার যদি কোনো কিছু না লিখেই সাবমিট বাটনে ক্লিক করো অথবা বাংলাদেশ লিখেই সাবমিট বাটনে ক্লিক করলো, সেই বাংলাদেশটা আপনার কিসের মতো থাকে? এই নেমের মতো থাকে না। এখন ও যদি ফাঁকা কোনো কিছু না লিখে সাবমিট বাটনে ক্লিক করে তাহলে ফাঁকা সেন্ড হবে ওখান থেকে, সেই ফাঁকাটা থাকবে কিসের মধ্যে? আপনার নেম নামক এই ভেরিয়েবলের মধ্যেই ফাঁকা থাকবে। এখন জাস্ট আমি এখানে একটা ইফ স্টেটমেন্ট দিয়ে চেক করছি যে আসলে নেম নামক ভেরিয়েবলের মধ্যে ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে তাহলে এখানে যে ভেরিয়েবলটা আছে এটার মানটাকে আমরা ইনক্রিমেন্ট করে দিচ্ছি। তাহলে দেখেন যে এটা ডিফল্ট আছে কত 0, তাহলে এটা ইনক্রিমেন্ট হয়ে গেলে মান হবে কত 1, 0 থেকে 1 যোগ হবে তার মানে 1 হবে। যদি 1 হয় তখন মেসেজ হিসেবে আমরা দেখাবো টাইপ ইওর কান্ট্রি নেম। এখন দেখেন যে আপনি যদি সাবমিট বাটনে ক্লিক করে থাকেন কোনো কিছু না লিখে যদি এরকম ফাঁকা সাবমিট বাটনে ক্লিক করে থাকেন তাহলে আপনার অবশ্যই এই কন্ডিশনটা ট্রু হবে। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে দেখেন তো ERR এর মান কত হবে 1, তাহলে কি পরের কন্ডিশনটা কি আপনার ট্রু হবে? এই কন্ডিশনটা তখন ট্রু হবে না, তখন ERR এর মান তো 1 হয়ে গেছে। যখন 1 হবে তখন তো আর এই কন্ডিশনটা ট্রু না। যদি ট্রু না হয় তাহলে আমার ডাটাবেসে ডাটা ইনসার্টও হবে না। যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে আমার ডাটাবেসে ডাটা ইনসার্ট হবে না। আর যদি দেখেন যে ও এখানে কোনো কিছু একটা লিখে সাবমিট বাটনে ক্লিক করছে, যদি সাবমিট বাটনে ক্লিক করে থাকে তাহলে দেখেন তো এই কন্ডিশনটা কি ট্রু হবে? যে এই পাশে যদি আপনার বাংলাদেশ থাকে ইকুয়াল ফাঁকা, তো বাংলাদেশ আর ফাঁকা কি সমান হলো? আপনি তো বাংলাদেশ লিখছেন, এখন সেক্ষেত্রে দেখেন যে এই কন্ডিশনটা আপনার কি হবে ফলস হবে। যদি ফলস হয় তাহলে তো এখানে ইনক্রিমেন্টটা আর হচ্ছে না। ইনক্রিমেন্টটা যদি না হয় তাহলে এটার মান কত ছিল? ডিফল্ট যে 0 দিয়েছিলাম সেটা 0ই আছে। যদি এটা 0 থাকে তাহলে দেখেন যে এখানে কন্ডিশনটা কী হবে ট্রু হবে। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে দেখেন যে আপনার ডাটাও ইনসার্ট হবে। এবার দেখেন যে আপনি যে ইরোর মেসেজ দিবেন যে ও যদি ডাটাবেসে এখানে যদি কোনো কিছু না লিখে সাবমিট বাটনে ক্লিক করে তাহলে আপনি একটা ইরোর মেসেজ দিবেন না। ইরোর মেসেজটা কোথায় দেবেন? উপরে দেবেন না পাশে দেবেন? যদি আমরা পাশে দিতে চাই তাহলে সেই বক্সটা আমাদের কোথায় আছে? এখানে আছে। এটার পাশেই তো আমাদের ইরোর মেসেজ দিতে হবে। এখন দেখেন তো ইরোরটা আপনি সেভ করে রাখছেন কিসের মধ্যে? আপনি ইরোর হইলে এই টেক্সটটা দেখাইতে চাচ্ছেন, সেটা সেভ করে রাখছেন কোথায়? নেম নামক একটা ভেরিয়েবল। তাহলে আপনি যেখানে দেখাতে চাচ্ছেন সেখানে শুধু ওই ভেরিয়েবলটা প্রিন্ট করে দিলেই হবে। সেক্ষেত্রে দেখেন তো আমি যদি এখানে দেখাতে চাই তাহলে এখানে যেহেতু ভেরিয়েবল প্রিন্ট করবো, পিএইচপি স্ট্রাকচার ছাড়া কি প্রিন্ট করতে পারবো? তাহলে আমি পিএইচপি স্ট্রাকচারটা লিখলাম, তারপরে প্রিন্ট কোনটাকে প্রিন্ট করবো? নেম। আর কোনো কাজ নেই, কাজ মোটামুটি কমপ্লিট।
এখন দেখেন যে আমরা যদি চেক করতে চাই তাহলে এখানে আসি, আসার পরে রিলোড দিই। এখানে দেখেন যে আনডিফাইন্ড ভেরিয়েবল ইনেম, আগে থেকে চেক করতেছে তো ইনেম এনে এনে এখানে যে দুইটা ভেরিয়েবল আছে ইনেম নামে যে ভেরিয়েবল আছে এটা ইফের বাইরে দিয়ে দেন, তাহলে আর সমস্যা করবে না। ঠিক আছে, এখানে ইনেম নামে যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছিলাম যে ইকুয়াল ফাঁকা, সেই ভেরিয়েবলটা আমাদের এই চেক যেখানে আমরা ইসেট দিয়ে চেক করছি এটার বাইরে দিয়ে দেন। কারণ ইসেট মানে সে যখন কাজ করবে তখন দেখেন যে আমার সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু ইসেটের মতো যেটা আছে এগুলো কাজ করবে। বাট আমি যখনই পেজটা ওপেন করতেছি তখন তো উপর থেকে একদম লাস্ট পর্যন্ত চেক হচ্ছে, তো সেক্ষেত্রে দেখেন যায় আপনার এখানে কিন্তু এই ভেরিয়েবলটা পাবে না। তো আপনার যে ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করছিলেন সেটা জাস্ট ইসেটের বাইরে দিয়ে দেন, বাইরে দিয়ে কোনো জায়গায় দিলেই হবে। ইসেটের ভিতরে থাকলে কি আপনার একটা মেসেজ দেয় না আনডিফাইন্ড ভেরিয়েবল? শিওর আপনি কি এখানে ভেরিয়েবলটা প্রিন্ট করছেন? এখানে ভেরিয়েবল প্রিন্ট করছেন? শিওর এখানে দেখেন যে আমি মেসেজটা যদি তাহলে তো সুবিধা, কাজটা কি হবে আপনার যে এরর মেসেজটা আপনার এই পাশাপাশি দেবে না, দেখেন তো উপরে দিবে। তা আমি তো উপরে দিব না, আমি পাশাপাশি দেবো বলেই তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আমি কি এরর মেসেজকে উপরে দিব না পাশাপাশি দেখায়? আপনি যদি ডাটা ইনসার্ট না করেন তখনই ক্লিক করেন মেসেজ পাশে দেয় না? তো আমরা যদি ওখানে ইউজ দিয়ে আসতে পারি, কিন্তু সমস্যা কি আমার মেসেজটা তো উপরে দিবে, কিন্তু আমি যাচ্ছি আমার মেসেজটা দিবে পাশে। এবার দেখেন তো আমি যদি এটা সেভ দিয়ে রাখি যে কাজটা করছি, এখানে ইনসার্ট দেই, দেখেন আমার কোনো কিছু আছে, কিন্তু এবার যদি আমি কোনো কিছু না লিখে সাবমিট বাটনে ক্লিক করি দেখেন তো ডাটা সেভ সাকসেসফুলি দেখাইছে। এখানে আপনার কি দেখাইছে টাইপ ইউর কান্ট্রি নেম। এখন মেন কথা হচ্ছে যে এই টেক্সটটা তো অনেক সময় রেড কালারে দেখায়, তাই না? এখন রেড কালার আবার কীভাবে দেখাইতে পারি আমরা? এখানে দেখেন যে মেসেজ কোনটা আপনার, এটা তো আমরা শুরু করি এটা সিঙ্গেল কোটেশন দিয়ে, শেষ করি সিঙ্গেল কোটেশন। তাহলে এর মাঝে আমরা একটা স্প্যান নিই, এখানে লিখি স্টাইল, সিএসএস কোড করব যে কালার কি কালার দেবো? রেড কালার। ডাবল কোটেশনটা বাইরে চলে গেছে। এখানে আমরা স্প্যানটা শেষ করে দেবো, স্প্যান। এখানে দেখেন লাস্ট আমরা একটা সিএসএস কোড লিখছি, সেটা হচ্ছে স্টাইলটা একটা দিয়েই লিখছি, মানে স্টাইলটা অ্যাট্রিবিউট হিসাবে। ইনলাইন সিস্টেমটা মনে করেন আমরা যখন কাজ করছিলাম সিএসএস নিয়ে তখন বলছিলাম সিস্টেম তিনটা, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো এখানে আমরা কোন কাজটা করছি? ইনলাইন। এবার দেখেন তো আমরা যদি এখানে আসি, আসার পর একটা রিলোড দিই, দেওয়ার পর দেখেন যদি কোনো কিছু না লিখেই সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আমার মেসেজটা কি রেড কালার আছে। তো এখন এইটার পরিবর্তে আমি স্টার দিতে পারি, আপনার যেটা খুশি এখানে আপনি সেই টেক্সটটাই দেখাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি যতক্ষণ না কোনো কিছু লিখতেছেন আপনার ডাটাবেসে কিন্তু কোনো কিছু এখান থেকে সেন্ড হবে না। আপনি এখানে যদি বাংলাদেশ অথবা যাই হোক একটা কিছু লিখে সাবমিট বাটনে ক্লিক করেন, এবার দেখেন তো আপনার দেখাচ্ছে ডাটা সেভ সাকসেসফুলি, আপনার রেড কালারের মেসেজটা আর নেই। তো দেখেন তো এটা কমপ্লিট করতে পারেন কিনা। আর বাকি যে সিকিউরিটি আছে এসকিউএল আমরা পরে মাথা ঘামাবো। আর আপনাদের সামনে যে দুইটা ক্লাস হবে এই দুইটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা ক্লাসে আপনাদের ওয়েবসাইটের 50% কাজ শেষ হয়ে যাবে। এমনিতেও তো আপনারা অনেক কাজ করে ফেলেছেন, আর এই দুইটা ক্লাসেই 50%। আপনি যদি এদিক 30% করে রাখেন, আপনি তো যে কাজ করছেন 30% কমপ্লিট, আর দুইটা ক্লাসে যদি 50% হয় তাহলে বাকি থাকলো কত? 20%। 20%-এর আমি 10% দেখাবো, আর 10% তো এমনি ফাঁকি দেবো। ঠিক আছে, এটাই সত্য। যার রেকর্ড আছে, আমি তো যা বলতে সব রেকর্ড আছে, বাসা পেলে শুনে নেন যে কত পার্সেন্ট আমি ফাঁকি দিতে চাইছি, এটাও শুনতে পারবেন, সমস্যা নেই।
সিটি ইনসার্ট, আপনাদের কান্ট্রিটা ইনসার্ট হয়েছে? মেসেজ কি পাশাপাশি দিতে পারছেন না উপরেই হচ্ছে? এক মিনিট, এখানে আরো অনেক কিছু আছে। সিকিউরিটি নিয়ে আমরা এখনো কাজ করিনি, তো সিকিউরিটি নিয়ে আমরা একদিন কাজ করছি। যত ধরনের সিকিউরিটি দেওয়া যায় সেটা একদিনে। কোনটা আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাচ্ছে, তাই না? এটা এখান থেকে নেম নামে যে ভেরিয়েবলটা আছে এটা আপনার স্টেটের মধ্যে আছে। স্টেটটা আপনার কখন কাজ করবে? আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করবেন তারপরে। কিন্তু দেখেন তো পেজটা তো আপনার আগে থেকেই রান হচ্ছে। যখনই পেজ রান হবে তখন এই ভেরিয়েবলটা কি আপনার আগেই চেক হবে। এখন এখানে এসে কম্পাইলার দেখবে যে ইনেম নামে কোনো ভেরিয়েবল নাই, অথচ প্রিন্ট করে রাখছে, সেক্ষেত্রে আপনাকে দেখাবে আনডিফাইন্ড ভেরিয়েবল। আপনি জাস্ট এই ভেরিয়েবলটা স্টেটের বাইরে দিয়ে দেন, দেখেন তো ওই ভেরিয়েবলটা আমরা বাইরে দিয়ে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে আর কোনো প্রকার এরর দেখাবে না। কোনটাতে? কান্ট্রি অফ না সিটি সেটা বলেন। দেখেন এই পর্যন্ত কমপ্লিট হয়েছে কিনা, এই পর্যন্ত কমপ্লিট। কি ধরনের এরর আসছে মেসেজটা পড়েন। আনএক্সপেক্টেড ডলার সিটি, কত নাম্বার লাইন? আপনার সিটির মেইন পেজটা দেবেন একদম উপরে না, এটা ক্লাসের নেম কি আছে? ক্লাসের নেম কি? তাহলে ওখানে যদি আপনি সিটি লিখে কল করেন তাহলে সিটিতে প্রবলেম 8-10 দিনের জন্য আটকাই মাস্টারে নাম নেই বাড়িতে গিয়ে আটকাই তাহলে সিটি এক্সপেরিয়েন্স বললাম হোটেল বা ইনসার্ট বাড়ি করতে সিটি ডট সিটি সিটি বানানটাকে ঠিক আছে, এখন তো ওখান থেকে বানানো ঠিক আছে, তাহলে ক্লাসটা কাজ করতেছে না। উপরটা দেখেন কি করছেন আপনি, প্রবলেমটা দেখেন উপরে সেমিকলন আপনার সেমিকলন কিন্তু দেওয়া আছে উপরের লাইন বাইরে দিয়ে রয়েছে উপরে দিয়ে আবার আমাদের কাছে কাগজ বলে এবার দেখেন কত নাম্বার লাইন, 15 নাম্বার লাইন। আগেরটা আছে একটা ভ্যালু, পরেরটা আছে আরেকটা ভ্যালু, সেক্ষেত্রে আপনার কমানো ভ্যালু এবার যেমন কি বিশের আগে একটা কম হবে না, ডট হবে না, কারণ আগেটা তো আপনার একটা স্টেজ
তো দেখেন ডাটা ইনসার্ট undefined index country ID undefined variable CM এটা আছে ইনসার্ট আচ্ছা আগে এমন লাইন রাখবো 11 নম্বর লাইন রাখবো পেজ নম্বর রাখবো নিচে দেখেন না পেজ নম্বর লিখুন এবার একটা নেম কি নেম দিতে একটা আছে সিটি নেম এই ভাষায় যারা একটা আছে সিটি নেম আরেকটা দিবেন কান্ট্রি আইডি কান্ট্রি জানেন না সিটি দিবেন এটা লম্বা করে আছে যেমন সিএম এখানে তো দুটো রিজন এটা সিলেক্ট করে এর উপরে সেভ করুন ওখানে এই নিয়মগুলো ঠিক আছে বাই জি আছে তাহলে তো আরো ভালো।